রেজোনেন্সের প্রথম ক্লাসে আমরা কিছু সিম্পল মলিকিউল, আয়ন, র্যাডিক্যাল এগুলোকে নিয়ে তাদের অরবিটাল পিকচারটাকে মাথায় রেখে রেজোনেন্স স্ট্রাকচারগুলোকে ড্র করা শিখেছি। আজ আমরা তার চেয়ে কমপ্লেক্স কিছু এক্সাম্পলে যাব আর রেজোনেন্সের সেকেন্ড ক্লাসটা কন্টিনিউ করব। আজ আমরা ধরছি বেনজিন। বেনজিনে অরবিটাল পিকচারটাকে নিয়ে আমরা রেজোনেন্স বিষয়টা বুঝব। বেনজিনে প্রতিটি কার্বনে একটা করে হাইড্রোজেনও আছে। আমরা বোঝার জন্য বেনজিনের সিগমা স্কেলিটনটা দুবার ড্র করব। এটা একটা সিগমা স্কেলিটন, এটা আরেকটা সিগমা স্কেলিটন। এখানে আমরা সিএইচ বন্ডগুলো দেখাইনি, সিএইচ বন্ডগুলো আছে, তোমরা মনে করে নাও। এখন যেহেতু প্রত্যেকটা কার্বনই ডাবল বন্ড ক্যারি করছে, তাই প্রত্যেকটা কার্বনেই একটা করে পিওর পি অরবিটাল থাকবে। যে কার্বনগুলোর প্রতিটিতে একটা করে, প্রতিটি অরবিটালে একটি করে ইলেকট্রন আছে। একই জিনিস আমরা আরো একবার করছি, এটা আমাদেরকে বিষয়টা বুঝতে হেল্প করবে। বেনজিনের অরবিটাল পিকচার, পাই অরবিটাল পিকচার আমরা দুবার রেখেছি। সিগমা স্কেলিটনটা রেখে পাই অরবিটাল পিকচার দুবার রেখেছি। এখানে কিন্তু সিগমা স্কেলিটনে সিএইচ বন্ডগুলো দেখাইনি। এবার যদি ধরে নিই বেনজিন আমাদের কাছে নেই, আমাদের কাছে এই দুটো পাই অরবিটাল পিকচার আছে। একজন স্টুডেন্টকে ডাকা হলো, তাকে জিজ্ঞাসা করা হলো যে এখানে পাই বন্ডগুলোর ফরমেশন দেখাও। তাহলে স্টুডেন্ট কি করতে পারে? বলতে পারে এখানে পাশাপাশি ওভারল্যাপে একটা পাই অরবিটাল, এখানে সাইডওয়েজ ওভারল্যাপে একটা পাই বন্ড, সরি এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড এন্ড এখানে একটা পাই বন্ড। আবার যদি অন্য একটা স্টুডেন্টকে ডেকে জিজ্ঞাসা করা হয় যে এই পাই অরবিটাল পিকচার থেকে বেনজিনে ডাবল বন্ডগুলোর পজিশন দেখাও, সে কিন্তু এই চয়েসটা নিতেই পারে। তাহলে এই হিসাবে যদি আমরা বেনজিনকে দেখি, তাহলে এইটা দাঁড়ায় বেনজিন, এখানে এখানে আর এখানে ডাবল বন্ড। আর যদি এখানে যেভাবে ডাবল বন্ডগুলোর প্রেজেন্স দেখানো আছে তাদের সেভাবে দেখি, তাহলে এখান থেকে শুরু এন্ড অল্টারনেটিংলি ডাবল বন্ড। তাহলে প্রশ্ন হচ্ছে যে বেনজিনের কোন স্ট্রাকচারটা ঠিক। এখানে যে পজিশনগুলো ডাবল বন্ডগুলো আছে, এখানে তার অল্টারনেট পজিশনগুলো ডাবল বন্ডগুলো আছে। তাহলে আমরা কি বলছি না, যেহেতু সাইক্লিক সিস্টেমে প্রতিটি কার্বনেই একটি করে পি অরবিটাল প্রেজেন্ট, তাই সাইক্লিক ওয়েতে পি অরবিটাল গুলো সবাই সবার সঙ্গে সাইডওয়েজ ওভারল্যাপ করে আছে। আমি তো সাইক্লিক সিস্টেমটা এখানে বোর্ডে দেখাতে পারবো না, আমি একটা চেনের মতো করেই দেখালাম। এখানে চেনের মতো করে দেখালাম যে 6টা পি অরবিটাল ইচ আদারের সঙ্গে সাইডওয়েজ ওভারল্যাপ করে আছে। তার মানে ওভারল্যাপটাকে বোঝাতে গেলে আমাদেরকে এইভাবে দেখাতে হবে। এগুলো হলো উপর দিকের লোবগুলো, আর নিচের দিকের লোবগুলো দেখাতে গেলে আরেকবার আমাকে এরকম করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে উপরের লোব আর নিচের লোব সাইডওয়েজ ওভারল্যাপের দরুন যে ওভারল্যাপটা হচ্ছে বেনজিনের যে রিংটা, প্ল্যানার রিংটা, সেটা তার মধ্যে একটা স্যান্ডউইচের মতো হয়ে আছে। তাহলে এরকম যদি হয়, তাহলে বেনজিনের কোন স্ট্রাকচারটাকে আমরা ঠিক বলবো? এখানেও আমরা তাই বলছি। তাহলে বেনজিনের কোন স্ট্রাকচারটাকে ঠিক বলবো? আমরা বলবো ডাবল বন্ডগুলো অ্যাকচুয়ালি কোনো জায়গাতেই লোকেটেড নয়, ফিক্স নয়, না এই স্ট্রাকচারটা ঠিক না এই স্ট্রাকচারটা ঠিক। তাহলে কোন স্ট্রাকচারটা ঠিক? না এটা হলো সিগমা স্কেলিটন 1 2
3 4 5 6 6 পাই ইলেকট্রনস, মানে তিনটে ডাবল বন্ডের পাই বন্ডের জন্য 6টা পাই ইলেকট্রন। 6টা পাই ইলেকট্রন ইকুয়ালি প্রতিটি বন্ডের মধ্যে সমানভাবে ছড়িয়ে আছে। তাহলে এটা হলো এই দুটো স্ট্রাকচারকে মিলিয়ে বানানো একটা স্ট্রাকচার। আমরা শিখে গেছি এটাকে আমরা বলি রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। তাহলে বেনজিনের এটাও ঠিক নয়, এটাও ঠিক নয়। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে রেজোনেন্সটা আমরা বেনজিনে দেখাবো কেমন করে? মানে আমরা তো আর অরবিটাল পিকচার ড্র করব না, আমরা সেটাকে শুধু মাথাতেই রাখি। অ্যারোগুলো আমরা কেমন ভাবে দেব যাতে রেজোনেন্স স্ট্রাকচার দুটোর ইন্টার কনভার্সন বোঝা যাবে। আমরা কেমন ভাবে দেখাই, এই পাই বন্ডটা এখানে শিফট হলো, তাতে এই পাই বন্ডটা এখানে পুস্ট হলো, তাতে এই পাই বন্ডটা এখানে পুস্ট হলো। তাহলেই আমরা এই রেজোনেন্স স্ট্রাকচারটা পেয়ে গেলাম। দেখো ডাবল বন্ডগুলো এক এক ঘর করে সরে গেল, আর তার মানেই 6টা পাই ইলেকট্রন রিংয়ে সমানভাবে ছড়িয়ে পড়লো। তাহলে এইটা হলো আমার বেনজিনের রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার, যেখানে হাইব্রিড স্ট্রাকচার দেখানোর সময় আমরা 6টা ইলেকট্রনকে কাউন্ট করে ঠিক 6টা ডট না দিয়ে অনেক সময় তাড়াহুড়োতে কি করি, অনেকগুলো ডট দিয়ে বসি, এই রকম করে ফেলি। সেটাতে কোনো অসুবিধে হয় না, ওটা চলতেই পারে। আসলে আমরা বোঝাতে চাইছি ইলেকট্রনগুলো, পাই ইলেকট্রনগুলো রিংয়ের প্রতিটি বন্ডের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। এটার প্রুফ কি? আমরা প্রথম দিন বলেছিলাম যে একটা সিঙ্গেল লুইস ডট স্ট্রাকচার দিয়ে এক্সপ্লেন করতে গেলে মলিকুলের সব রকম বিহেভিয়ারকে এক্সপ্লেন করা যায় না বলে অনেকগুলো লুইস ডট স্ট্রাকচার কল্পনা করা হতে পারে, যাকে আমরা রেজোনেন্স বলেছি। এখন কোন প্রপার্টিটার ব্যাখ্যা এটা দিচ্ছে তার এক্সাম্পল এই প্রথমবার আমরা একটা দেখছি। নর্মাল সিসি ডাবল বন্ড লেন্থ 1.34 অ্যাংস্ট্রম, ডাবল বন্ডের লেন্থ। সিসি সিঙ্গেল বন্ড লেন্থ 1.54 অ্যাংস্ট্রম। তাহলে যদি বেনজিনের কোন একটা পার্টিকুলার স্ট্রাকচারকে ধরি, অর্থাৎ ডাবল বন্ডগুলোর পজিশনগুলোকে যদি আমরা ফিক্স ধরে নিই, তাহলে এটা একটা সিঙ্গেল বন্ড, এটা একটা সিঙ্গেল বন্ড, এটা একটা সিঙ্গেল বন্ড, সবগুলোরই বন্ড লেন্থ 1.54 অ্যাংস্ট্রম হওয়া উচিত। আবার এই যে ডাবল বন্ডগুলো আছে, এটা এটা এটা, সেগুলোর বন্ড লেন্থ 1.34 অ্যাংস্ট্রম হওয়া উচিত। তাহলে বেনজিনে আমাদের দু রকমের সিসি বন্ড লেন্থ পাওয়া উচিত। সিসি সিঙ্গেল বন্ডগুলোর জন্য 1.54 অ্যাংস্ট্রম, সিসি ডাবল বন্ডগুলোর জন্য 1.34 অ্যাংস্ট্রম। কিন্তু এক্সপেরিমেন্টালি পাওয়া যাচ্ছে all CC bond lengths in benzene are same and its value is 1.39 অ্যাংস্ট্রম। সব কটা সিসি বন্ড লেন্থ সমান, যাদের ভ্যালু 1.39 অ্যাংস্ট্রম। তাহলে দেখো 1.39 অ্যাংস্ট্রম যে লেন্থটা, সেটা সিসি সিঙ্গেল বন্ড লেন্থের থেকে ছোট, আবার সিসি ডাবল বন্ড লেন্থের থেকে এটা বড়। মানে কি দাঁড়ালো, ওটা সিঙ্গেল বন্ড লেন্থ আর ডাবল বন্ড লেন্থের মাঝামাঝি কিছু। তাহলে দেখো সিঙ্গেল বন্ডে দুটো ইলেকট্রন থাকে, ডাবল বন্ডে 4টে ইলেকট্রন থাকে। হাইব্রিডে আমরা কটা ইলেকট্রন দেখছি? 3টে ইলেকট্রন দেখছি। যে জায়গাটাই দেখো তুমি 3টে ইলেকট্রন দেখতে পাবে। তার মানে এই 3টে ইলেকট্রনওয়ালা বন্ড দুটো আর 4টে ইলেকট্রনওয়ালা বন্ডের মাঝামাঝি। সেই কারণেই আমরা বেনজিনের বন্ড লেন্থ সিঙ্গেল বন্ড লেন্থের থেকে ছোট, বাট ডাবল বন্ড লেন্থের থেকে বড় পাচ্ছি। তাহলে এটা একটা এক্সপেরিমেন্টাল প্রুফ, যেটাকে রেজোনেন্স এক্সপ্লেন করতে পারলো। এটা হলো আমাদের বেনজিনের রেজোনেন্স স্ট্রাকচার। আমরা এবার আসব কিছু বেনজিনয়েড কম্পাউন্ডসে, মানে বেনজিন ডেরিভেটিভস, অর্থাৎ সাবস্টিটিউটেড বেনজিনে আমরা কিছু রেজোনেন্স স্ট্রাকচারস দেখব। তার আগে
আমি গত দিনের ক্লাসটাকে যখন রিভিউ করছিলাম সেখানে প্রথমেই যে রেজোনেন্স স্ট্রাকচারটা আমরা ড্র করেছিলাম, যেটা একটা অ্যালাইল ফ্রি র্যাডিক্যাল নিয়ে ছিল, সেই অ্যালাইল ফ্রি র্যাডিক্যালটার রেজোনেন্স পিকচার ড্রয়িং এ আমার অ্যারো দেওয়াতে একটা মিস্টেক ছিল, যেটা সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি। আর যেহেতু ভিডিওটাকে এডিট করা হয় না, ওটা ওই অবস্থাতেই বেরিয়ে গেছে। তাই ওই ভুলটাকে রেকটিফাই করি, সবাই অ্যাটেনশন দাও। রেজোনেন্সের এর আগের ক্লাসটাতে ফার্স্ট যে এক্সাম্পল দিয়ে শুরু করা হয়েছিল, যেটা একটা অ্যালাইল ফ্রি র্যাডিক্যাল ছিল, সেখানের অ্যারো দেওয়াতে ভুল হয়েছিল, সেটাকে এখন আমি রেকটিফাই করছি। অরবিটাল পিকচারটাকেও চোখের সামনে রেখে দিচ্ছি। এই পাই বন্ডের জন্য এই দুই কার্বনে দুটো পিওর পি, এই ডটের জন্য এখানেও একটা পিওর পি, কারণ ফ্রি র্যাডিক্যালস sp2 হাইব্রিডাইজড, তাহলে এই পিটা হাইব্রিডাইজেশনের বাইরে। এই পাই ইলেকট্রনগুলোর এটা একটা এন্ড এই অড ইলেকট্রনটার জন্য এটা একটা। আমরা কি বলছিলাম যে ডাবল বন্ডটা এখানে ছিল প্রথমে, যেভাবে যে স্ট্রাকচারটাকে দেখে অরবিটাল পিকচারটা করা সেটা এইটা। এখন আমরা কি ভাবতে পারি যে ওভারল্যাপটা এখানে আছে, এই কার্বনটা ডট। তাহলে যখন এই ঘটনাটা ভাবছি, এত দূর অবধি আমরা কিছু ভুল করিনি। ভুলটা হয়েছিল এখানে ডাবল হেডেড, মানে সরি কমপ্লিট অ্যারো দিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ এই দুটো ইলেকট্রনকেই এখানে শিফট করে দেওয়া হয়েছিল। তাহলে কি করে হবে? তাহলে এই কার্বনে একটা ইলেকট্রন তো থাকলোই, উপরন্তু এই বন্ডটা যদি এখানে এলো, তাহলে অ্যারো যেমন দিয়েছি তাতে স্ট্রাকচারটা দাঁড়ায় এইটা। দেখো এখান থেকে দুটো ইলেকট্রনেরই ট্রান্সফার, তার মানে এই কার্বনের লস, প্লাস এখানে ডাবল বন্ড হলো, আবার ডট ইলেকট্রনটাও রইলো, তার মানে এই কার্বনের ভ্যালেন্স সেলে 9 ইলেকট্রনস। দেখো দুটো বন্ড, দুটো সিএইচ বন্ড, মানে চারটে বন্ড, চারটে বন্ডের জন্য 8টা ইলেকট্রন, আর এই ইলেকট্রনটা মোট 9টা ইলেকট্রন হয়ে যাচ্ছিল। তাহলে অ্যারোটা কেমন হওয়া উচিত ছিল? যেহেতু এটা ফ্রি র্যাডিক্যাল সিস্টেম, অড ইলেকট্রনের ব্যাপার, অড ইলেকট্রন কন্টেনিং স্পিসিসের রেজোনেন্স স্ট্রাকচারগুলোতে সবসময় হাফ অ্যারো থাকে। দেখো তাহলে কেমন ভাবে ওটাকে ভাববো। আমি যখন ভাবছি ডাবল বন্ডটা এখানে না থেকে এখানে হচ্ছে, তার মানে এই সিঙ্গেল ইলেকট্রনটা এখানে শিফট হচ্ছে। আমি একটা স্ট্রাকচার এঁকে বোঝানোর চেষ্টা করি। এই আমার সিগমা স্কেলিটন, এই ইলেকট্রনটা এখানে আছে, এই দুটো সিঙ্গেল ইলেকট্রন, সরি এই দুটো পাই ইলেকট্রন, একটা এই কার্বনে একটা এই কার্বনে শিফট হলো। তাহলে এই দুটো জায়গাতেই আবার ডট তৈরি হলো। এবার এই দুটো ডটের কম্বিনেশনে এখানটায় পাই বন্ডটা তৈরি হলো, যাতে এই স্ট্রাকচারটা তৈরি হয়। এবার আমরা এভাবে দুবার ভেঙে তো দেখাতে পারবো না। আমরা কি দেখাবো, এই ইলেকট্রনটা সোজা এখানে শিফট হলো, এই ইলেকট্রনটা এখানে এলো, এই ইলেকট্রনটা মিলে এই ডাবল বন্ডটা ক্রিয়েট করলো, আর এই ইলেকট্রনটা এখানে ডট ইলেকট্রনটা হলো। তাহলে এখানে কমপ্লিট অ্যারো আমরা দেব না, আমরা এই বন্ডটার হোমোলিসিস শো করব, তবে আমাদের এই দুটো রেজোনেন্স স্ট্রাকচার তৈরি হলো। এখান থেকে এখানে যাওয়াটা বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা দেখিয়েছি, এটা বোঝানোর জন্য। এটা কিন্তু আমরা ড্রয়িং এ রাখবো না। আমাদের এই দুটি হলো রেজোনেন্স স্ট্রাকচার। বাকি যা কিছু ওখানে করা হয়েছিল, হাইব্রিড স্ট্রাকচারটাও সবই কিন্তু আমরা ঠিকঠাকই দেখিয়েছিলাম, সেখানে কোনো ভুল ছিল না। এই জিনিসটাকে রেকটিফাই অবশ্যই করে নিও। তাহলে বেনজিনের রেজোনেন্স আমাদের দেখা হলো। এবার আমরা বেনজিনয়েড কম্পাউন্ড কিছু রেজোনেন্স স্ট্রাকচার দেখব। আমরা কি করব, যেহেতু এক্সাম্পল অনেক বেশি, আমরা তো আর অনেকগুলো রেজোনেন্সের ক্লাস করতে পারি না, জিনিসটা বোরিংও হবে। তাই এক্সাম্পল অনেক বেশি বলে আমরা প্রথমে একটা জেনারেল এক্সাম্পল দেব, সেখানে রেজোনেন্সটা বোঝার পর যে গ্রুপটাকে ধরে রেজোনেন্সটা শিখলাম তার জায়গায় অরিজিনাল গ্রুপস প্লেস করব। তোমরা শুধু দেখে যাও। আমরা ধরছি বেনজিন
বেঞ্জিনে এমন একটা গ্রুপ প্রেজেন্ট আছে যার একটা লোন পেয়ার আছে। এরকম একটা জেনারেল স্ট্রাকচার ভেবে নাও। বেঞ্জিনে একটা এমন কোনো গ্রুপ প্রেজেন্ট আছে, গ্রুপটা কি কি হতে পারে সেটা আমরা পরে দেখছি, যে গ্রুপটার কাছে একটি লোন পেয়ার আছে। এই রকম ধরনের স্ট্রাকচারের রেজোনেন্ট স্ট্রাকচারগুলো আমরা কেমন করে ড্র করব সেটা দেখব। বোঝানোর সুবিধার জন্য এই লোন পেয়ারটাকে আমি এইখানে রাখলাম, তাতে তো কোনো অসুবিধা নেই, সেটা তো জি এরই থাকলো। তাহলে এর অরবিটাল পিকচারটা একবার দেখে রাখি, একবারই দেখবো, পরের গুলো থেকে আর অরবিটাল পিকচারটা দেখবো না। স্ট্রাকচার আকার স্টাইলটাকে বুঝে নিয়ে আমরা এঁকে চলবো। এই হলো সিগমা স্কেলিটন, যেখানে সিএইচ বন্ডগুলো আমি দেখাইনি। এই প্রতিটি কার্বনে একটি করে সিএইচ বন্ড আছে ধরে নিচ্ছি। রিংয়ের পি অরবিটাল গুলো তো আমরা আগেই দেখেছি। যেহেতু রিংয়ের প্রতিটি কার্বনেই ডাবল বন্ড আছে, প্রতিটি কার্বনই যেহেতু sp2, তাই প্রতিটি কার্বনে একটি করে পি অরবিটাল আছে কন্টেনিং 1 ইলেকট্রন ইচ। জি এর একটা হাইব্রিড অরবিটালে একটা লোন পেয়ার আছে। এই হলো ওর পাই অরবিটাল পিকচার। জি কি করলো, নিজের হাইব্রিডাইজেশন বদলালো, কারণ যদি না বদলায় তাহলে এই লোন পেয়ার কন্টেনিং অরবিটালটা এই অরবিটাল গুলোর সঙ্গে প্যারালাল হবে না। প্যারালাল হওয়াতে গেলে জি কে রিং এর প্লেনে আসতে হবে, যাতে এই সব কটা অরবিটাল প্যারালাল হয়, সাইডওয়েজ ওভারল্যাপ করতে পারে। জি হাইব্রিডাইজেশন বদলে কি করলো, ওই ইলেকট্রন পেয়ারটা এখন ভেবে নাও একটা পিওর অরবিটালে আছে। এইবারে আমরা ভালোভাবে দেখা শুরু করি, ভালো করে দেখে নাও। একবারই আমরা বেঞ্জিনয়েড সিস্টেমটা রেজোনেন্স অরবিটাল পিকচার ড্র করছি, এরপর থেকে আর করবো না। দেখো, এই ইলেকট্রনটা গ্রুপ যে কার্বনে ছিল সেই ইলেকট্রনটা পাশের কার্বনে শিফট হলো। এই ফিল্ড অরবিটাল আর এই ভ্যাকেন্ট অরবিটালের এভাবে সাইডওয়েজ ওভারল্যাপ হলো, যেখানে এই দুটো ইলেকট্রন থাকলো সেই হিসাবে এইখানে ডাবল বন্ডটা ক্রিয়েট হলো। এটাকে আমরা এখানে কেমন ভাবে দেখাবো, আমরা বলছি এই বন্ডটা এখানে শিফট হলো। দেখো ভালো করে আবার এখানে দেখাই। আগে ডাবল বন্ড গুলো এই পজিশন গুলোতে ছিল, ধরে নাও। তাহলে আমি কি করেছিলাম, এই ইলেকট্রনটাকে এখানে শিফট করিয়েছিলাম। সেইটাই করাচ্ছি যে দুটো ইলেকট্রনই এখন এই কার্বনের হয়ে গেল। এই ইলেকট্রনটা যখনই এখানে আসবে দুটো ইলেকট্রনই এই কার্বনের হয়ে গেল। তারপর এই দুজনের মধ্যে ওভারল্যাপ হলো, এটা খালি হওয়ার পর, অর্থাৎ এখানে ডাবল বন্ডটা ক্রিয়েট হলো। আশা করি বুঝতে পারছো। এই ইলেকট্রনটা এখানে চলে গেল, সেটা বোঝানোর জন্য এই বন্ডটা, এই আরোটা, আর এরা দুজনে মিলে ডাবল বন্ডটা করলো জি অ্যান্ড সি এর মধ্যে, সেটাকে আমরা এভাবে দেখাচ্ছি। তাহলে এই হলো আমাদের প্রথম স্ট্রাকচারে দুটো অ্যারো দেওয়া। এবার যদি বলো যে আমরা কেমন ভাবে জিনিসটাকে সহজে বুঝবো, যেমন ভাবে আমরা বুঝেছি, নাকি লোন পেয়ার অ্যাডজাসেন্ট বন্ডে নামলো। আমরা আগের দিন ওটা লিখে রেখেছি, ওটা দেখে নিও। লোন পেয়ার সংলগ্ন বন্ডে নামলো। সংলগ্ন ডাবল বন্ড, ওখানকার যে ডাবল বন্ডটা অন্য জায়গার নয়, কারণ যা ভ্যালেন্সি ডিস্টার্ব হবে এই কার্বনটার ডিস্টার্ব হচ্ছে, এর ভ্যালেন্সি 5 হয়ে যাবে যদি ডাবল বন্ডটা তৈরি হয়। তাহলে সংলগ্ন ডাবল বন্ড তার সংলগ্ন কার্বনে উঠলো, যা হচ্ছে অ্যাডজাসেন্ট নিয়ার বাই পজিশনের মধ্যে হচ্ছে। তাহলে আমরা স্ট্রাকচারটা ড্র করব। সিগমা স্কেলিটন যা ছিল তাই, এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে, ইলেকট্রন পেয়ে এই কার্বন মাইনাস, এই ডাবল বন্ড গুলো ইনট্যাক্ট আছে, ওখানে কোনো চেঞ্জ হয়নি।
একটা স্ট্রাকচার ড্র করা হয়ে গেল। এবার যথারীতি ইলেকট্রন নিয়ারেস্ট বন্ডে নামলো, সংলগ্ন বন্ডে নামলো, ইলেকট্রন সংলগ্ন অ্যাটমে উঠলো, ইলেকট্রন অ্যাডজাসেন্ট বন্ডে নামলো, পাই বন্ড অ্যাডজাসেন্ট কার্বনে উঠলো। রেজাল্ট যেমন অ্যারো দিয়েছি তেমন আমরা রেজাল্ট ড্র করব। এটা হয়ে গেল সিগমা স্কেলিটন। এখানে ডাবল বন্ডটা যেমন ছিল তেমন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ভুলে গেছি, যখনই লোন পেয়ার দিয়ে বন্ড হলো তার মানে নিউট্রাল স্টেট থেকে ইলেকট্রন হারালো, তাই জি একটা প্লাস চার্জ পেয়েছি। আগেও আমরা বলেছি কোনো চার্জ যদি ক্রিয়েট হয় তার অপোজিট চার্জ নিজে নিজেই ক্রিয়েট হবে। এটা পুরো আনচার্জ স্ট্রাকচার ছিল, সেখানে যদি নেগেটিভ চার্জ ক্রিয়েট হলো পজিটিভ চার্জও ক্রিয়েট হবে। কেন ক্রিয়েট হলো? আনচার্জ স্টেট থেকে জি ইলেকট্রন দিল, তাই সে প্লাস হলো। তাহলে এই জায়গাটাতে কোনো চেঞ্জ নেই। এই ইলেকট্রনগুলো এখানে আসাতে এখানে একটা ডাবল বন্ড, এই পাই ইলেকট্রনগুলো পেয়ে কার্বন মাইনাস, এই ডাবল বন্ডটা যেমন ছিল তেমনই আছে। নেক্সট, ইলেকট্রনস অ্যাডজাসেন্ট বন্ডে নামলো, পাই ইলেকট্রনস অ্যাডজাসেন্ট অ্যাটমে উঠলো। দেখো, যে ইলেকট্রনগুলো বন্ড নিয়ে টেক পার্ট করেনি তারা বানাচ্ছে বন্ড, যারা বন্ডে ছিল তারা হয়ে যাচ্ছে টেক পার্ট করেনি এমন ইলেকট্রন। রেজাল্ট এখানে কোনো চেঞ্জ নেই। তাহলে এই স্ট্রাকচারটা আমাদের আর প্রয়োজন নেই। এখানেও কোনো চেঞ্জ নেই। এই ইলেকট্রনগুলো এখানে আসাতে হয়ে গেল ডাবল বন্ড, এই ইলেকট্রনগুলো পেয়ে কার্বন মাইনাস। আবার একই বিষয়, যারা বন্ডে টেক পার্ট করেনি তারা অ্যাডজাসেন্ট বন্ডে বন্ড বানালো, ইলেকট্রনস অ্যাডজাসেন্ট অ্যাটমে গেল। রেজাল্ট এখানে কোনো চেঞ্জ নেই, এখানে কোনো চেঞ্জ নেই। তাহলে কোথায় চেঞ্জ? এখানে আসাতে ডাবল বন্ড, ইলেকট্রন পেয়ে গেছে জি, তাই জি এর লোন পেয়ারটা ব্যাক। এইগুলো হলো সব কয়টি রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার কেমন হলো? এই হলো সিগমা স্কেলিটন, সিঙ্গল, কোথাও সিঙ্গল আবার কোথাও ডাবল, মানে সিঙ্গেল ডাবলের মাঝামাঝি। রিং এর ভেতরে প্রত্যেক সিসি বন্ড কখনো সিঙ্গেল কখনো ডাবল, তাহলে পুরোটাই সিঙ্গেল ডাবলের মাঝামাঝি। আমি আগেই বলে রেখেছি আমরা অনেকগুলো ডট দিয়ে দিই, প্রতিটা ডট মানে এক একটা ইলেকট্রন নয়, ইলেকট্রন সব ওখানে ছড়িয়ে আছে বোঝানো হচ্ছে মাত্র। জি কখনো নিউট্রাল কখনো প্লাস, তার মানে পার্সিয়াল প্লাস। রিং এর তিনটে পজিশন, এইটা এইটা আর এইটা, এই তিনটে পজিশন একবার করে মাইনাস হয়েছে দেখো, সেই হিসাবে ওই তিনটে পজিশন পার্সিয়াল মাইনাস। এই হয়ে গেল হাইব্রিড স্ট্রাকচার। তাহলে ইলেকট্রন কি করলো? লোন পেয়ার নিজের জায়গা থেকে নেমে, এইভাবে আমরা দেখাচ্ছি, নিজের জায়গা থেকে নেমে পুরো একই দিকে ঘুরে আবার নিজেরই জায়গাতে ফেরত চলে গেল। এই পুরো জিনিসটা আমরা ওখানে হতে দেখেছি। তাহলে লোন পেয়ার নামলো, বন্ড পেয়ার উঠলো, দিস ইজ দ্য রেজাল্ট। আবার ইলেকট্রন পেয়ার নামলো, বন্ড পেয়ার উঠলো, দিস ইজ দ্য রেজাল্ট। ইলেকট্রন পেয়ার নামলো, বন্ড পেয়ার উঠলো, রেজাল্ট। ইলেকট্রন পেয়ার নামলো, বন্ড পেয়ার উঠলো, রেজাল্ট। তাহলে দেখো একটা সিস্টেমেটিক জিনিস কাজ করে যাচ্ছে। যদি ফার্স্ট স্ট্রাকচারটা ভালো করে বুঝতে পারছি, প্রথম অ্যারো দুটো দিতে পারছি, তাহলে বাকি গুলোতেও পারবো।
তোমাদেরকে এর মধ্যে যে গতানুগতিকতাটা আসছে, যে রিপিটেশনটা আসছে, সিস্টেমেটিক যে ব্যাপারটা তৈরি করা যাচ্ছে, সেটা বুঝে নিলেই এই ধরনের কোনো কম্পাউন্ডের রেজোনেন্স স্ট্রাকচার তোমরা ড্র করে ফেলতে পারবে। আশা করি লিখে নিয়েছো, এটা লিখে নেওয়া জরুরি। এবার এইরকম ধরনের কোনো কম্পাউন্ডের এক্সাম্পল দিই। অ্যানিলিন, বেঞ্জিন রিংয়ে একটা অ্যামিন গ্রুপ, প্রাইমারি অ্যামিন গ্রুপ বন্ড NH2, আমি একটা এক্সাম্পল দিলাম। দেখো NH2 ইকুয়াল টু G ভাবো, তাহলে তুমি জিনিসটা দেখতে পাচ্ছ। যদি আমরা Gটাকে NH2 করে দিই, করেও দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো, তাতে অ্যানিলিনের রেজোনেন্স স্ট্রাকচার গুলো আমাদের শেখা হয়ে গেল। বা যদি অন্য কোনো গ্রুপও আমাদের দেওয়া হয় যেটাতে একটা লোন পেয়ার আছে গ্রুপে, তাহলে আমরা সেটা ড্র করতে পারব। আশা করি হয়ে গেছে নেওয়া। এবার আমরা ধরবো এমন একটা গ্রুপ যাতে একটা নেগেটিভ চার্জ আছে। আমি প্রথমে আরোগুলো মুছে দিলাম। এই কম্পাউন্ডটার এখানে যেটা দেখছো তার রেজোনেন্স স্ট্রাকচার আমাদেরকে ড্র করতে দেওয়া হয়েছে। জিনিসটা খুবই সোজা, কারণ একটা লোন পেয়ার মানেও দুটো ইলেকট্রন, আর একটা নেগেটিভ চার্জ মানেও দুটো ইলেকট্রন। তার মানে চেঞ্জ কোথায় হবে ভালো করে দেখো। নেগেটিভ চার্জ এখানে থেকে বোঝাতে তোমাদের যে অসুবিধা হয়, পাশে দিলাম, একই ব্যাপার, এখানে থাকা যায় এখানে থাকাও তাই। নেগেটিভ চার্জ অ্যাডজাসেন্ট বন্ডে নামলো, বন্ডিং ইলেকট্রনস, পাই বন্ডিং ইলেকট্রনস অ্যাডজাসেন্ট অ্যাটমে এলো। তাহলে দেখো একই, তোমরা যখন লোন পেয়ার নিয়ে যেভাবে অ্যারোগুলো দিয়েছিলে, মাইনাস চার্জ থাকলেও অ্যারোগুলোর প্যাটার্ন সেম। তাহলে ফার্স্ট স্ট্রাকচারটা কি দাঁড়াবে? এই রকম দাঁড়াবে, যেটা এখানে দেখছো। খেয়াল রাখো, জি কে এখানে আমরা পজিটিভলি চার্জ করব না। কেন করব না? নেগেটিভ চার্জ থেকে ইলেকট্রন গেলে, নেগেটিভ স্টেট থেকে ইলেকট্রন গেলে আমরা নিউট্রাল স্টেটে পৌঁছাই, তারপরেও যদি ইলেকট্রন যায় তবে পজিটিভে পৌঁছাই। তাহলে নেগেটিভ থেকে একবার ইলেকট্রন গেছে, জিটা নিউট্রাল হবে, পজিটিভলি চার্জ হবে না। অর্থাৎ কোনো নতুন চার্জ ক্রিয়েট হয়নি, ওই মাইনাস চার্জটাই নিজের জায়গা থেকে আরেক জায়গায় গেছে। আর আমার কিছু বলার নেই, সব অ্যারোগুলোর প্যাটার্ন একই থাকবে। শেষ পর্যন্ত আমরা এই স্ট্রাকচারটাই ফেরত আসব। হাইব্রিড স্ট্রাকচারটা পরে বলছি, এটা পরে বলছি, আগে স্ট্রাকচারগুলো দেখে নাও। তাহলে অ্যারোর প্যাটার্ন সেম। হাইব্রিডে কি হবে? কখনো নেগেটিভ কখনো নিউট্রাল, তাহলে জি হবে পার্সিয়ালি নেগেটিভ। আর রিংয়ের সেই তিনটে পজিশনই পার্সিয়ালি নেগেটিভ। এর মানে কি? এই নেগেটিভ চার্জটা জি একা বিয়ার না করে রিংয়ের এই তিনটে পজিশনের সঙ্গে শেয়ার করছে, তাই জি এর নেগেটিভ চার্জ কিছুটা কমে গেছে। এই যে কমপ্লিট চার্জের জায়গায় পার্সিয়াল, আর যেটুকু কমে গেছে সেটা নিয়েছে কারা? এরা। এই হলো নেগেটিভ চার্জ কন্টেনিং কোনো গ্রুপ যদি প্রেজেন্ট থাকে। তোমরা লিখে ফেলো। এক্সাম্পল, ওই যে NH2 ছিল, সেখান থেকে যদি আমরা একটা H প্লাস বার করে নিই, প্লাস যদি বার করি, সে বন্ডিং ইলেকট্রনগুলো রেখে যাবে, তাহলে আমরা একটা মাইনাস পাবো। তাহলে এর এইগুলোই হবে রেজোনেন্স স্ট্রাকচার, শুধু জি এর জায়গায় তোমাদেরকে NH বসাতে হবে। যদি কোনো অক্সাইড আয়ন ধরি, যদি কোনো কার্বন আয়ন ধরি, বিশেষ করে আমাদের খুব চেনা কার্বন আয়ন বেনজাইল কার্বন আয়ন,
সবগুলো স্ট্রাকচারের রেজোনেন্স স্ট্রাকচার এই ধরনেরই হবে, শুধু জি এর জায়গায় তোমরা এই গ্রুপগুলোকে বসিয়ে দাও। আমি খুব তাড়াতাড়ির মধ্যে একবার করে বসিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকবারের স্ক্রিনশট নিয়ে নাও, লিখে প্র্যাকটিস করবে। NH মাইনাস নিয়ে করছি, মানে এই এক্সাম্পলটা করছি। হয়ে গেল, NH মাইনাসের হয়ে গেল। এবার O মাইনাসকে রাখছি, এগুলো আমরা কিছুই নয়, সময় বাঁচানোর জন্য করছি। যদি তোমাদের তাতেও অসুবিধে মনে হয় এই ধরনের স্ট্রাকচারগুলো ড্র করাতে, কমেন্ট বক্স খোলা আছে, পার্সোনালি ফোন করতে পারো। আচ্ছা, এটা হলো এই এক্সাম্পলটা। এবার CH2 মাইনাসকে ধরে করছি, হয়ে গেল। আবার যেহেতু NH বন্ডটা একটা সিঙ্গেল বন্ড, তার রেজোনেন্সে কোনো ব্যাপার নেই, তাই H এর জায়গায় কোনো অ্যালকাইল গ্রুপ যদি প্রেজেন্ট থাকতো তাতেও কিছুই যায় আসতো না, বিষয়টা সেই একই থাকতো। তেমনি এই কার্বন আয়নটাতেও এই কার্বনের বাকি দুটো ভ্যালেন্সিতে কি আছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমাদের সেই একই রকম ভাবে মাইনাস চার্জটার ডিলোকালাইজেশন নিয়ে কাজ। এই বন্ডগুলোর তো এমনিতেও কোনো রোল নেই। তাহলে স্ট্রাকচারাল পার্ট ফিচারটা ইম্পর্টেন্ট, যে রিং এর সঙ্গে ডিরেক্টলি বন্ডেড অ্যাটম, সেটা কার্বন হোক, নাইট্রোজেন হোক, অক্সিজেন হোক, সালফার হোক, যাই হোক, তার একটা মাইনাস চার্জ থাকলে আমরা কিভাবে ড্র করছি, আশা করছি বোঝা গেল। এবারে আমরা আসব, যখন রিংয়ে দুটো এমন একটা গ্রুপ থাকে যার দুটো বা তার বেশি লোন পেয়ার আছে। জি এর দুটো বা তারও বেশি, ধরো তিনটে পেয়ার, যেটা হ্যালোজেনদের ক্ষেত্রে হয়, হ্যালোজেনদের একটা বন্ড আর তিনটে লোন পেয়ার, তবে আমরা 8টা ইলেকট্রনের হিসেব পাই। তো 2 or 3 লোন পেয়ার্স। তাহলে তখন যদি আমরা অরবিটাল পিকচারটা একবার দেখি, অবশ্যই দেখা দরকার। তাহলে এইটা আমাদের রিং, এইটা জি, রিংয়ের প্রতিটি কার্বনে একটি করে পি অরবিটাল যারা ইচ আদারের সাথে প্যারালাল, all contain 1 electron, জি এর অনেকগুলো লোন পেয়ার। আমি আর অ্যান্টি বন্ডিং লোবগুলো শো করছি না, শুধু বন্ডিং লোবগুলো শো করলাম। এখন জি হাইব্রিডাইজেশন চেঞ্জ করলেও জি কি করতে পারবে, একটা সময়ে একটাই লোন পেয়ার কন্টেনিং অরবিটালকে বাকি রিংয়ের পি অরবিটালগুলোর সঙ্গে প্যারালাল করতে পারবে। বাকিগুলোকে তো আর সেই দিকে করতে পারবে না, সেগুলোকে অন্যান্য ডিরেকশন দিতে হবে। ব্যাপারটা বুঝুন, একই সময়ে একই দিকে একটাই অরবিটাল ফেস করতে পারে, একই দিকে দুটো অরবিটাল একসঙ্গে তো ফেস করবে না, কারণ অরবিটালে থাকা ইলেকট্রনগুলোর ইচ আদারের মধ্যে রিপালশন হবে। অরবিটালগুলোর বিভিন্ন দিকে ফেস করার জন্যই তো মলিকুলার স্ট্রাকচার, জিওমেট্রি এগুলো তৈরি হয়। তো এককালীন একটাই লোন পেয়ার বাকিদের সঙ্গে প্যারালাল হওয়ার সুযোগ পাবে। তার মানে যথারীতি আমরা
একটাই লোন পেয়ারকে দিয়ে রেজোনেন্সটা শো করব। তবে বলবো কি না, এই তিনটে লোন পেয়ারের যে কোনোটাই কিন্তু প্যারালাল হতে পারতো। কাদের সাথে? এই পি অরবিটাল গুলোর সাথে। এও পারতো, একে এখানে রেখে আমরা একে এখানে আনতে পারতাম, এটাকে এখানে রেখে আমরা এটাকে এখানে আনতে পারতাম, কিন্তু ওয়ান টাইমে একটাই পি অরবিটাল, বাকি একটাই লোন পেয়ার কন্টেনিং অরবিটাল রিং এর পি অরবিটাল গুলোর সঙ্গে প্যারালাল হতে পারবে। সেই হিসাবে কি দাঁড়ালো বিষয়টা, না আমাদের রেজোনেন্স পিকচার ড্র করার স্টাইলটা সেই একই থেকে গেল। যেহেতু একবারই মাত্র তখন অ্যারোগুলো দেওয়া দেখিয়েছিলাম, তাই আমার উচিত অ্যারোগুলো দেওয়াটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, যাতে কমন বিষয়টা তোমাদের মাইন্ডে সেট হয়। গতানুগতিকতাটা একবার ধরে ফেলতে পারলে অরবিটাল পিকচারের আর প্রয়োজন হয় না, ওটা একটা প্র্যাকটিসে চলে আসে। আবার দেখো, একটা লোন পেয়ার নিয়ারেস্ট বন্ডে নামলো, একটা পাই বন্ড নিয়ারেস্ট অ্যাটমে উঠল। যে দুজন কার্বন মিলে ওই ডাবল বন্ডটা ক্যারি করছিল, তাদের মধ্যেই একটা কার্বনে ইলেকট্রনটা যাবে সব সময়। কোন দিকে যাবে না, জি যেদিক থেকে ইলেকট্রন পেল তার থেকে অ্যাওয়ে যাবে। রেজাল্ট, জি এর দুটো লোন পেয়ার পড়ে আছে, এখানে ডাবল বন্ড। জি যেহেতু নিউট্রাল স্টেট থেকে ইলেকট্রন দিয়ে বন্ড করেছে, জি প্লাস, ইলেকট্রন পেয়ে এই কার্বন মাইনাস, এই দুটো পাই বন্ড নিজের জায়গায়। আবার একই জিনিস, ইলেকট্রন নিয়ারেস্ট বন্ডে নামলো, পাই বন্ড নিয়ারেস্ট কার্বনে গেল। রেজাল্ট, সিগমা স্কেলিটন, ওপরে কোনো চেঞ্জ নেই, এখানে একটা পাই বন্ড ফর্ম হলো, এই কার্বন ইলেকট্রন পেয়ে মাইনাস হলো, এই পাই বন্ডে কোনো চেঞ্জ নেই। আবার ইলেকট্রন নিয়ারেস্ট বন্ডে নামলো, পাই বন্ড নিয়ারেস্ট অ্যাটমে গেল। উপরে কোনো চেঞ্জ নেই, কার্বন মাইনাস। রেজাল্ট, আবার ইলেকট্রন নিয়ারেস্ট বন্ডে নামলো, পাই বন্ড নিয়ারেস্ট অ্যাটমে গেল। এ যখনই নামলো এর ভ্যালেন্সি ডিস্টার্ব হলো, আর ভ্যালেন্সিও ঠিক করবে কি করে, উইক বন্ডটাকে সরিয়ে, যেটা সবসময় হচ্ছিল, উইক বন্ডকে পাই বন্ড, তাহলে ওর সঙ্গে পাই বন্ড তো এইটাই, সে কারণে জি নিজের ইলেকট্রনগুলো আবার ফেরত পেল। প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে লোন পেয়ার নেগেটিভ চার্জ এরা রিংয়ে ছড়িয়ে যাচ্ছে, রিংটাকে এক পাক ঘুরে আসছে। এই হলো সিগমা স্কেলিটন, ইলেকট্রন পেয়ে ডাবল বন্ড, ইলেকট্রন পেয়ে লোন পেয়ারটা ফেরত, তাই আর প্লাস চার্জ রইল না, বাকি দুটো ডাবল বন্ড নিজের জায়গায়। তোমার রেজোনেন্স স্ট্রাকচারটা ঠিক হলো কিনা বোঝার উপায় হলো, ফার্স্ট এন্ড লাস্ট স্ট্রাকচারে শুধু পাই বন্ড গুলো এক এক ঘর সরে যাবে, রিংয়ের ভেতরের পাই বন্ড গুলো, এই যে পাই বন্ড গুলো এক এক ঘর সরে যাবে, আর কোনো চেঞ্জ আসবে না। হাইব্রিড স্ট্রাকচার, সিগমা স্কেলিটন, সিঙ্গল ডাবল, পার্সিয়ালি ডাবল বন্ড, রিংয়ের ভেতরেও প্রত্যেক সিসি বন্ড কখনো সিঙ্গল কখনো ডাবল, সবাই পার্সিয়ালি ডাবল বন্ড, জি কখনো নিউট্রাল কখনো প্লাস, পার্সিয়ালি প্লাস, তিনটে পজিশন এইটা এইটা আর এইটা পার্সিয়ালি মাইনাস। জিতে আমরা কোনোই লোন পেয়ার দেখাইনি, টেক পার্ট করিয়েছিলাম মোটে একটা পেয়ারকে,
বাকি দুটো পেয়ারকে রেখেই দিয়েছিলাম। আমরা জিতে কোনোই লোন পেয়ার দেখাইনি, কারণ যেটা বললাম যে এককালীন একটাই লোন পেয়ার বাকি পিওর ভাইটাল গুলোর সঙ্গে প্যারালাল থাকবে মানলাম, কিন্তু সেটা তো যে কোনো লোন পেয়ারটাই পারতো। সেই হিসাবটার জন্য এখানে আমরা কোনো লোন পেয়ারকে ইনট্যাক্ট শো করিনি। আচ্ছা, এই জিনিসটা আমাদের অ্যারোমেটিসিটির ডেফিনেশনে খুব কাজে লাগবে। এটাকে শুধু একটা হিন্ট হিসাবে মনে রাখার জন্য এখন দিয়ে রাখলাম, যে যখন আমরা অ্যারোমেটিসিটি ক্যালকুলেট করব কোনো কম্পাউন্ডের, সেখানে রিং ফর্মিং কোনো অ্যাটম যদি লোন পেয়ার ক্যারি করছে, যেমন ধরো আমাকে বলেছে এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক কিনা বলো, অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক। তাহলে রিং ফর্মিং অ্যাটমগুলো কারা? কার্বন 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 সালফার। সেখানে কোনো অ্যাটম যদি মোর দেন ওয়ান লোন পেয়ার ক্যারি করছে, তাহলে ডিলোকালাইজেবল ইলেকট্রন বলতে আমরা তার একটা পেয়ারকেই কনসিডার করি, আরেকটা পেয়ারকে কনসিডার করি না। একটা লোন পেয়ারই এককালীন ডিলোকালাইজ হবে আমরা কনসিডার করি, অর্থাৎ আমরা বলি এইভাবে তার রেজোনেন্স পসিবল। লোন পেয়ার নিয়ারেস্ট বন্ডে নামলো, পাই বন্ড নিয়ারেস্ট অ্যাটমে উঠলো, একটা লোন পেয়ারকেই কনসিডার করি, এটা মাথায় রাখবে। তা না তো বেশি সংখ্যা ইলেকট্রন কনসিডার করা হয়ে যাবে, ডেফিনেশনে 4n+2 পাই ইলেকট্রন না 4n পাই ইলেকট্রন, ওটা ভুল হিসেব বেরোবে। রিং ফর্মিং অ্যাটম যদি মোর দ্যান ওয়ান লোন পেয়ার ক্যারি করছে, তাহলে অ্যারোমেটিসিটির যখন ক্যালকুলেশন করছি ডিলোকালাইজেবল ইলেকট্রনের, তখন আমরা একটি লোন পেয়ারকেই কনসিডার করি, হিসেবের মধ্যে নিই। আচ্ছা, তাহলে কি কনক্লুশন হলো? লোন পেয়ার একটাই থাকুক, যেটা আমরা প্রথমে দেখেছিলাম, বা মোর দ্যান ওয়ান লোন পেয়ারই থাকুক, ছবি সেই একই রকম, একই সংখ্যক। তোমরা সংখ্যাটাও বারবার খেয়াল করছো। প্রথম প্রথম যখন ছবি ড্র করবে না নিজে নিজে, তখন সংখ্যাটাও যদি মনে থাকে, তোমার একটা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ এতগুলো ছবির মধ্যেই যখন আমার হলো, তাহলে নিশ্চয়ই ছবিটা ঠিক ড্র করেছি। সেই জন্য ছবির সংখ্যাটা বললাম। এবার এক্সাম্পল, জি কি কি হতে পারে? জি বন্ড OH হতে পারে, যার অক্সিজেনের দুটো লোন পেয়ার। বুঝতেই পারছো এইচ এর জায়গায় কোনো অ্যালকাইল গ্রুপও থাকতে পারে, তাতে কিছু যায় আসে না, কারণ ওটা সিগমা বন্ড। এইচ এর জায়গায় কোনো অ্যালকাইল গ্রুপ, মানে এটা ফেনল হলেও এটা ইথার, দু হাতেই কার্বন, ও এর দুটো হাতেই কার্বন, তার মানে একটা ইথার। এইচ হোক আর আর হোক, বিষয়টা সেই একই। কোনো হ্যালোবেনজিন হতে পারে, কোনো হ্যালোবেনজিন হতে পারে। X ইকুয়াল টু ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, কেও হতে পারে। ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের মধ্যে কোনোটাই হতে পারে। তাহলে আমরা ঝটপট প্রত্যেকটার ছবি একবার এঁকে নিই, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো পরে প্র্যাকটিসের জন্য। OH, এই হয়ে গেল ফেনল এর রেজোনেন্স স্ট্রাকচার। যদি এইচ এর জায়গায় আর হয়, কিছুই চেঞ্জ হবে না, এইচটাকে আমরা আর বলবো, কারণ ওটা একটা সিগমা বন্ডে আছে, সিঙ্গেল বন্ডে আছে, রেজোনেন্সে টেক পার্ট করে না। এই দুটোই হয়ে গেল। যদি কোনো হ্যালোবেনজিন হয়, ধরো ক্লোরোবেনজিন,
এটা হয়ে গেল কোনো একটা পার্টিকুলার হ্যালোবেনজিন, যেমন ক্লোরোবেনজিনের রেজোনেন্স স্ট্রাকচার। এই হয়ে গেল কিছু রেজোনেন্স স্ট্রাকচার ড্র করা। এবার যতগুলো রেজোনেন্স স্ট্রাকচার ড্র করলে সবগুলোতে একটা কমন বিষয় খেয়াল করো, যে গ্রুপ প্রেজেন্ট আছে তার সেটা লোন পেয়ার থাকুক, মাইনাস চার্জ থাকুক, যাই থাকুক, সেই ইলেকট্রনগুলো রিংয়ের দিকে ফ্লো হচ্ছে, রিংয়ের দিকে এক মুখে ফ্লো হয়ে আবার ফেরত যাচ্ছে। আমরা বলবো ওই গ্রুপগুলো রিংয়ের দিকে ইলেকট্রন পাঠাচ্ছে মানে রিংকে ইলেকট্রন দিচ্ছে বাই রেজোনেন্স, বা এরকম ভাবতে পারি দ্যাট গ্রুপ is supplying electron to other parts of the structure. This is our group. বুঝতে পারছো, আমি পার্টিকুলার এই এক্সাম্পলটা বলছি না, এতক্ষণ ধরে যত এক্সাম্পল দেখলাম সবগুলোর কথা বলছি। দিস ইজ দ্য আদার স্ট্রাকচারাল পার্ট। তাহলে গ্রুপগুলো কি করছে, সব এক্সাম্পল গুলোতে আদার স্ট্রাকচারাল পার্টের দিকে ইলেকট্রন পাঠাচ্ছে, যে কারণে হাইব্রিডে গ্রুপটা নিজে হয়ে যাচ্ছে পার্সিয়ালি পজিটিভ, বা গ্রুপ যদি নিজে নেগেটিভ ছিল সে হয়ে যাচ্ছে পার্সিয়ালি নেগেটিভ, মানে তার কিছুটা নেগেটিভ চার্জ কমে যাচ্ছে। কোথায় যাচ্ছে সেটা? রিংয়ে যাচ্ছে। এইভাবে যে সব গ্রুপ, মন দিয়ে শুনবে, যে সব গ্রুপ রিংয়ের যেসব গ্রুপ আদার স্ট্রাকচারাল পার্টের দিকে ইলেকট্রন পাঠায় রেজোনেন্সের মাধ্যমে, তাদেরকে আমরা বলবো রেজোনেন্স ডোনেটিং গ্রুপ বা প্লাস আর গ্রুপ। বুঝে নাও। তাহলে আমরা এখন যে বিষয়ে কথা বলছি সেটা হলো প্লাস আর গ্রুপ। ইন্ডাকটিভ এফেক্টেও দেখেছি আমরা প্লাস আই অ্যান্ড মাইনাস আই, তেমনি রেজোনেন্সেও দেখবো প্লাস আর অ্যান্ড মাইনাস আর। আপাতত প্লাস আর বোঝার সময় আমাদের হয়ে গেছে যে যেসব গ্রুপ রেজোনেন্সের মাধ্যমে রিংয়ের আদার স্ট্রাকচারাল পার্টের দিকে ইলেকট্রন পাঠায় তাদেরকে বলবো প্লাস আর গ্রুপ। ইন্ডাকটিভেও কি ছিল, যেসব গ্রুপ বন্ড বরাবর ইলেকট্রন পাঠায় তাদের প্লাস আই, রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন পাঠায় তারা প্লাস আর। ইন্ডাকটিভ বন্ড বরাবর ডোনেশন, প্লাস সাইন থাকা মানে বন্ড বরাবর ইলেকট্রন ডোনেশন, কারণ ইন্ডাকটিভ এফেক্ট বন্ড বরাবরই কাজ করে। আর এটা হলো রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন ডোনেশন। তাহলে টেক্সট বুকে তোমরা ডেফিনেশন তো পেয়েই যাবে। যে সব গ্রুপ আদার স্ট্রাকচারাল পার্টের দিকে ইলেকট্রন পাঠায় তাদেরকে প্লাস আর গ্রুপ বলছি আমরা। তাহলে কতগুলো গ্রুপ আমরা দেখলাম দেখো। বন্ড NR2 means 3 degree amine. Bond NHR 2 degree amine. Bond NH2 1 degree amine. আশা করি তোমরা অ্যামিনগুলো বোঝো। আরেকবার বুঝিয়ে দিই, মনে করিয়ে দিই, যেহেতু যারা ক্লাস 11-এর এসেছো তারা একটু অ্যামিনগুলোর বিষয়ে কনফিউজ থাকতে পারো। দিস ইজ দ্য অ্যামিন গ্রুপ। যদি দুটো ভ্যালেন্সিতে হাইড্রোজেন থাকে আর একটা ভ্যালেন্সি অ্যালকাইল গ্রুপের জন্য রাখা থাকে, মানে কার্বনের সঙ্গে বন্ড করার জন্য রাখা থাকে, তাহলে আমরা বলছি 1 ডিগ্রি অর প্রাইমারি। 1 ডিগ্রি অর প্রাইমারি। যদি দুটো ভ্যালেন্সি কার্বনের জন্য থাকে আর একটা বন্ডে এইচ থাকে, তখন তাকে বলছি 2 ডিগ্রি বা সেকেন্ডারি। আর যদি তিনটেই কার্বনের সঙ্গে বন্ডেড থাকে, তিন দিকেই কার্বনের সঙ্গে বন্ডেড, তখন বলছি 3 ডিগ্রি অর টারসিয়ারি। আরেকটা পসিবিলিটি আছে, সেটা বুঝে নাও। এন কি করলো, লোন পেয়ারটা ইউজ করে আরেকটা আর এর সাথে বন্ড করলো।
লোন পেয়ারটা ইউজ করে আরেকটা আর এর সঙ্গে বন্ড করলো, তার মানে লোন পেয়ার হারিয়েছে বলে সে প্লাস, লোন পেয়ারটা দিয়ে বন্ড করেছে মানে সে প্লাস। এটাকে আমরা অ্যামিন বলবো না, অ্যামোনিয়াম বলবো, কারণ সে প্লাস হয়ে গেছে। এটা একটা কোয়াটারনারি আর 4 ডিগ্রি অ্যামিন। তো যাই হোক, এই অ্যামিনের বিষয়টা একটু মনে করে দিলাম। তাহলে প্লাস আর গ্রুপ আমরা পড়ছি। তাহলে বন্ড NR2, বন্ড NHR, বন্ড NH2, বন্ড OH, বন্ড OR, বন্ড SH, আগেও বলেছি SH হলো থায়োল গ্রুপ, বন্ড SR, থায়ো ইথার গ্রুপ, থায়ো ইথার গ্রুপ, বন্ড X, যেখানে X ইকুয়াল টু এ হ্যালোজেন, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, বন্ড NH মাইনাস, বন্ড O মাইনাস, এই যতগুলি গ্রুপ লিখলাম, বা এই NR মাইনাসও হতে পারে, এই এইচটাকে যদি বার করে দিই তাহলে NR মাইনাস, এই গ্রুপটা থেকে একটা H প্লাস সরিয়ে দাও, তাহলে ইলেকট্রনগুলো পেয়ে N মাইনাস হয়ে যাচ্ছে। এই যত গ্রুপ এরা সবাই রেজোনেন্সের মাধ্যমে আদার স্ট্রাকচারাল পার্টের দিকে ইলেকট্রন পাঠায়। সে আদার স্ট্রাকচারাল পার্টটা কোনো অ্যালিফ্যাটিক চেন হতে পারে, কোনো অ্যারোমেটিক পার্টও হতে পারে, সেই দিকে ইলেকট্রন পাঠায়, তাদের প্লাস আর গ্রুপ বলি। খুব এক কথায় বলতে গেলে ইলেকট্রন ডোনার গ্রুপস থ্রু রেজোনেন্স। যেসব গ্রুপ রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন দেয় তাদেরকে আমরা প্লাস গ্রুপ বলি। এবারে তোমরা বলবে চেক করার কোনো সায়েন্টিফিক প্রসেস? অবশ্যই। যে পার্ট ইলেকট্রন নিতে পারবে তার সঙ্গে ডিরেক্টলি বন্ডেড অ্যাটম লোন পেয়ার অর নেগেটিভ চার্জ ক্যারি করছে, খেয়াল করো। সব ক্ষেত্রে দেখো, আমি আর হাইলাইট করছি না, সব ক্ষেত্রে বন্ড যে কার্বনের যে অ্যাটমের সঙ্গে আছে, বন্ড যে অ্যাটমের সঙ্গে আছে সে লোন পেয়ার অর নেগেটিভ চার্জ ক্যারি করছে। সেই লোন পেয়ার বা নেগেটিভ চার্জের ইলেকট্রন গুলোই স্ট্রাকচারাল পার্টের দিকে ফ্লো করতে পারছে, অর্থাৎ গ্রুপগুলো নিজের ওই লোন পেয়ার বা নেগেটিভ চার্জটাকেই ডোনেট করছে। তাহলে যদি অ্যারোমেটিক সিস্টেমে ভাবছি, বেনজিনের সঙ্গে অ্যাটাচড গ্রুপ হিসাবেই ভাবছি, তাহলে এদের সবার মধ্যে যে কমন ব্যাপারটা আছে, সেই গ্রুপটাতে আইদার লোন পেয়ার আছে অর নেগেটিভ চার্জ আছে। দুটোকে একসঙ্গে বলছি না, আইদার লোন পেয়ার অর নেগেটিভ চার্জ, সেই ইলেকট্রন গুলোই আসলে রিং এর দিকে ফ্লো করছে। তাহলে রিং এর সাথে ডিরেক্টলি বন্ডেড অ্যাটমে লোন পেয়ার বা নেগেটিভ চার্জ যদি দেখতে পাচ্ছ, তাহলে সেটা অবশ্যই রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন ডোনার গ্রুপ। তাহলে প্লাস আর গ্রুপদেরকে বোঝা হলো। একটা কোশ্চেন করে এটা ক্লিয়ার করে নি। তোমাকে ধরো বললো, বাকি বোর্ডটা আমি ধীরে সুস্থে পরে ক্লিয়ার করছি, তোমরা তখন ভাবো draw the resonance structure of this compound and justify whether bond OCH3 group is plus R or minus R. বন্ড OCH3 যে গ্রুপটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা প্লাস আর না মাইনাস আর, সেটা জাস্টিফাই করো। তাহলে প্রথম কথা, রেজোনেন্স হবে বুঝবো কি করে? এটা আমি আগে যতগুলো স্ট্রাকচার আজকে বললাম সেগুলোতেও কোশ্চেন করতে পারি। রেজোনেন্স হবে বুঝবো কি করে? আগের দিনে শিখেছি যে প্রতিটি কার্বন এমন অরবিটাল, প্রতিটি অ্যাটম এমন অরবিটাল ক্যারি করবে যেটায় নন সিগমা বন্ডিং ইলেকট্রন আছে। পাই বন্ডের জন্য এগুলো,
এই যে পাই বন্ডটা লোন পেয়ারের জন্য, এই যে, তবেই সাইড ওয়েজ ওভারল্যাপটা কন্টিনিউ এত দূর অব্দি আসবে। এই জিনিসটাকে আরেকটা জিনিস বলে, আজকে সেটা বলে দিই, না আবার ভুলে যাব। ডিলোকালাইজেবল ইলেকট্রনস, ডিলোকালাইজেবল ইলেকট্রনস। ডিলোকালাইজেবল কাদের বলেছিলাম? না যারা ছড়িয়ে পড়ার যোগ্য তাদেরকে ডিলোকালাইজ বলেছিলাম, যারা স্প্রেড করতে পারে, আদার স্ট্রাকচারাল পার্টে ঘুরে বেড়াতে পারে, তাদের ডিলোকালাইজেবল বলেছিলাম। তাহলে এখানে ডিলোকালাইজেবল ইলেকট্রন কারা? এই পাই ইলেকট্রনরা আর এই লোন পেয়াররা, এরাই ডিলোকালাইজেবল। তারা একটি সিঙ্গেল বন্ড দিয়ে সেপারেটেড থাকবে। বেনজিনও খেয়াল করো, বেনজিন হচ্ছে বেস্ট এক্সাম্পল সেটা বোঝার। এই ডিলোকালাইজেবল ইলেকট্রনগুলো, এই ডিলোকালাইজেবল ইলেকট্রনগুলোর সাথে একটি সিঙ্গেল বন্ড দিয়ে সেপারেটেড, এই ডিলোকালাইজেবল ইলেকট্রনগুলো এই ডিলোকালাইজেবল ইলেকট্রনগুলোর সাথে একটি সিঙ্গেল বন্ড দিয়ে সেপারেটেড, আবার এরাও একটি সিঙ্গেল বন্ড দিয়ে সেপারেটেড। মানে ব্যাপারটা এরকম ভাবতে পারো, অল্টারনেটিংলি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। সবসময় ডাবল বন্ডই থাকবে তার কোনো মানে নাই। এখানে যে অ্যাটমটা আছে তার আবার একটা লোন পেয়ার, তারপর আবার একটা সিঙ্গেল বন্ড, আবার একটা ডাবল বন্ড, তারপর যে অ্যাটমটা আছে তার একটা সিঙ্গেল বন্ড, তারপর একটা মাইনাস চার্জ আবার। তাহলে দেখো সিঙ্গেল বন্ড দিয়ে এরা সেপারেটেড, এদের সাথে এরা সিঙ্গেল বন্ড দিয়ে 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 সেপারেটেড, এই রকম চলবে। এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে কনজুগেশন। কথাটা মাথায় ভালো করে ভরো, কনজুগেশন। অল্টারনেটিংলি প্রেজেন্ট থাকা কাদের? ডিলোকালাইজেবল ইলেকট্রনদের। এই কনজুগেশন যখনই আমরা কোথাও দেখতে পাবো তখনই বুঝবো সেখানে রেজোনেন্স হবে। কারা কনজুগেশন থাকতে পারে? পাই ইলেকট্রনস, লোন পেয়ার, নেগেটিভ চার্জ, অড ইলেকট্রন, ভ্যাকেন্ট অরবিটাল পর্যন্ত সকলে যখন একটি সিঙ্গেল বন্ড দিয়ে সেপারেটেড হতে থাকে তখন তাকে আমরা বলছি কনজুগেশন বা অল্টারেশন। আর যদি কোথাও সেটা ব্রেক হয়ে যায়, ধরো এখানে পর পর দুটি সিঙ্গেল বন্ড হয়ে গেছে, তার মানে এখানকার যে অ্যাটমটা ছিল সে sp3 হয়ে গেছে, তার কোনো এমন অরবিটাল নেই যেটা নন সিগমা বন্ডিং, তাহলে সে বাকিদের সঙ্গে প্যারালাল হওয়ার যোগ্য কোনো পিওর অরবিটাল রাখতে পারছে না। আমরা বলবো নন কনজুগেশন হয়ে গেছে ওই জায়গায়। যতটা এখানে কনজুগেশন আছে ততটুকুর মধ্যে আমি রেজোনেন্স ড্র করতে পারবো, এই দিকে যতটুকু কনজুগেশন আছে তার মধ্যে আমি রেজোনেন্স ড্র করতে পারবো, এখানটায় রেজোনেন্স ব্রেক হয়ে বসে আছে। তাহলে যদি অল্টারনেটিভলি না থাকে তাহলে নন কনজুগেটেড, যদি অল্টারনেটিভলি থাকে তাহলে কনজুগেটেড। যতদূর অবধি কনজুগেশন থাকবে ততদূর পর্যন্ত ইলেকট্রনরা ছড়িয়ে যেতে পারবে বাই রেজোনেন্স। তো ঠিক আছে, আমি কনজুগেশন দেখেই বুঝলাম এখানে রেজোনেন্স পসিবল হবে। আমি রেজোনেন্স স্ট্রাকচারস ড্র করতে চলেছি। কাদের মধ্যে কনজুগেশন? লোন পেয়ারের সঙ্গে পাই ইলেকট্রনদের কনজুগেশন, মানে কি সেপারেটেড বাই এ সিঙ্গেল বন্ড। তাহলে ইলেকট্রনটা এখানে নামিয়ে দাও। দেখো ইলেকট্রন নামলো, বন্ড নিয়ারেস্ট অ্যাটমে উঠলো। এই হলো সিগমা স্কেলিটন। ইলেকট্রন পেয়ে কার্বন মাইনাস, এখানে হয়ে গেছে ডাবল বন্ড। ইলেকট্রন হারিয়ে অক্সিজেন হয়ে গেছে প্লাস। নিউট্রাল স্টেট থেকে ইলেকট্রন দিলেই প্লাস চার্জ দিতে ভুলো না, অনেকে সেটা ভুল করে ফেলে। মাইনাস চার্জ দিতে সে ভুল করে না, কিন্তু ইলেকট্রন নামিয়ে যে প্লাস হলো সেটা ভুল করে, কারণ তারা অলরেডি একটা চেঞ্জ তো দেখিয়ে দিয়েছে। এই চেঞ্জটা দেখিয়ে এইভাবে বুঝি দেখানো হয়ে গেল, চার্জটা যে এলো সেটা দিতে ভুলে যায়। নিউট্রাল স্টেট থেকে ইলেকট্রন দিলেই তাকে প্লাস চার্জ আমরা দেবই। তাহলে হাইব্রিড স্ট্রাকচার, দিস ইজ দা সিগমা স্কেলিটন। দুটো জায়গায় কখনো ডাবল কখনো সিঙ্গেল, মানে পার্সিয়ালি ডাবল। কার্বন কখনো নিউট্রাল কখনো নেগেটিভ, পার্সিয়ালি নেগেটিভ। অক্সিজেন কখনো নিউট্রাল কখনো পজিটিভ, পার্সিয়ালি পজিটিভ। এই হয়ে গেল ওই কম্পাউন্ডের রেজোনেন্স স্ট্রাকচার।
এবারে জাস্টিফাই করতে হবে whether OCH3 is electron donor group that is plus R group or not। তাহলে দেখো হাইব্রিডের অবস্থা, এই স্ট্রাকচারটা তো দেখা যাচ্ছে। হাইব্রিড দেখেই সাধারণত আমরা সবকিছু চেক করি যে গ্রুপটা ছিল নিউট্রাল, হয়ে গেছে পজিটিভ। কেন হয়েছে? নিশ্চয়ই ও ইলেকট্রন দিয়ে হয়েছে। কোথায় দিয়েছে? এই যে। তাহলে bond OCH3 is supplying electron to other structural parts, hence it's a plus R group। আমরা আমাদের লিস্টেও বন্ড OR কে রেখেছিলাম। R for alkyl, R means alkyl। হয়ে গেল। তাহলে বেশ কিছু প্লাস আর গ্রুপের রেজোনেন্স পিকচার ড্র করা শিখলাম। তোমরা প্র্যাকটিস করবে প্রত্যেকটি কম্পাউন্ডকে নিয়ে নিয়ে। শুধু দেখলে সবসময় মনে হয় হ্যাঁ তো বুঝতে তো সবই পাচ্ছি, এঁকে ফেলবো, কিন্তু যখন প্র্যাকটিক্যালি আঁকতে যাবে, প্রথম কথা রিং নিজে হয়ে যাবে টেরা বেঁকা। আমাকে তুমি যদি একটা ফার্স্ট রিং ড্র করতে বলো, আমি এরকম একটা রিং ড্র করব। তোমাকে যখন বলা হবে তুমি এরকম একটা রিং ড্র করবে। এই রকম ধরনের রিং এক্সামিনেশনের কপি দেওয়া দেখলেই আমরা বুঝে যাই প্র্যাকটিসের অভাব আছে, এখানে প্র্যাকটিস হয়নি। অতএব প্র্যাকটিস করবে, জিনিস ভালোভাবে ক্লিয়ার হবে। এবার আরেক ধরনের আরো এক গুচ্ছ রেজোনেন্স স্ট্রাকচার দেখব, যেটাতে জি দিয়ে পসিবল হবে না। আমরা একটা কম্পাউন্ড নিচ্ছি, বেনজিন রিং এর সাথে একটা অ্যালডিহাইড গ্রুপ অ্যাটাচড আছে, বন্ড CH অ্যাটাচড আছে, এর নাম বেনজালডিহাইড। এখানে আমাদেরকে রেজোনেন্স স্ট্রাকচার ড্র করতে বলেছে। অরবিটাল পিকচারটা দেখার জন্য আমরা ছোট করে একবার, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আর কি, সেই জন্যই দেখা, না তো আমরা মোটামুটি ড্র করা তো শিখেই এসেছি। রিং এর প্রতিটি কার্বনে একটি করে পি অরবিটাল, প্রত্যেকে একটা করে ইলেকট্রন ক্যারি করছে, যে কারণে রিং এর ভেতরে 3টে ডাবল বন্ড আছে। সিও বন্ডে সেখানেও পাই বন্ড আছে, তাহলে সি এর আর ও এর দুজনেরই একটি করে পি অরবিটাল, যেগুলোতে একটি করে ইলেকট্রন আছে। তাহলে ইনিশিয়াল স্টেট ভাবছি, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, আর এখানে ডাবল বন্ড, আর এই সিও ডাবল বন্ড। এবার এই গোটা গল্পটায় মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হলো ও। কি হচ্ছে মন দিয়ে দেখবে, মনে রাখবে। যদি আমরা এই স্ট্রাকচারটি ভালো করে শিখে গেলাম, তাহলে এই ধরনের অসংখ্য স্ট্রাকচার শিখে যাবো, যেমন আগের এক্সপেরিয়েন্স করলাম। তাই মন দিয়ে দেখবে, অক্সিজেন তার মোর ইলেকট্রোনেগেটিভিটির জন্য ইলেকট্রন ড্র করছে, তাই এই ইলেকট্রনটাকেও নিজের কাছে নিয়ে গেল। এই অরবিটালটা ভ্যাকেন্ট হয়ে গেল, ওভারল্যাপ ব্রেক হয়ে গেল। এখানে কেমন ভাবে শো করছি, পাই ইলেকট্রন গুলো অক্সিজেন নিল। ভালো করে বুঝে নাও। যেই না নিল, কার্বনের অরবিটালটা ভ্যাকেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি। বলে হ্যাঁ, বন্ডটা যদি চলে যায়, কার্বনের একটা বন্ড লস। তখন এই ইলেকট্রনটা, এই যে দুটো ইলেকট্রন, তারা প্রত্যেকে এক এক ঘর সরল। এই ইলেকট্রনটা ফাঁকাটায় গেল, আবার এটা যখন ফাঁকা হলো, এখানকারটা এখানে চলে গেল। তাহলে এই ওভারল্যাপটা ব্রেক হয়ে গেল, এখানে আবার ওভারল্যাপের সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। সেটা কেমন করে দেখাচ্ছি, এইভাবে দেখাচ্ছি। এই ইলেকট্রনটা দেখো এখানেই থেকে যাবে, যদি বন্ডটা এখানেও যায়, বন্ডটা এখান থেকে যদি এখানে যায়, তাহলে এই কার্বনের ইলেকট্রনটা থেকেই যাবে, শুধু এই ইলেকট্রনটা এখানে এসে যাচ্ছে। এই অ্যারো দুটি ভালো করে দেখো, অক্সিজেন ইলেকট্রন নিল, কার্বনের লস, সেই লসের মেকআপ দিতে এই পাই বন্ড এই বন্ডে এলো। এই দুটি অ্যারো, ফার্স্ট পিকচারের অ্যারোগুলি ভালো করে বুঝো, তারপরের গুলোতে এমন কিছু অসুবিধা হবে না। তাহলে এবার রেজাল্ট,
এতটা পুরোটা হলো সিগমা স্কেলিটন। ডাবল বন্ডের জায়গায় সিঙ্গেল বন্ড, ইলেকট্রন পেয়ে অক্সিজেন মাইনাস। এখানে এই বন্ডটা এখান থেকে এখানে চলে এসেছে, তাই এই কার্বনের আলটিমেটলি লসটা ইনিশিয়ালি এর ছিল, যখন অক্সিজেন টেনেছিল এর লস ছিল, কিন্তু এই বন্ডটা এই অবস্থা থেকে এই রকম হয়ে গিয়ে লসটা এর হয়ে গেল। বাকি দুটো পজিশনে কোনো চেঞ্জ নেই। তাহলে দেখো একটা চার্জ যেই না ক্রিয়েট হলো, এখানে অপোজিট চার্জও ক্রিয়েট হয়ে গেল। এবার এর ঘাটতি মেটাতে, এখানে তো ঘাটতি হয়ে গেছে, ডেফিসিয়েন্সি হয়ে গেছে। যেমন এই ইলেকট্রনগুলো নেওয়াতে কার্বনের ডেফিসিয়েন্সি হয়েছিল, তখন এই বন্ডটা এসেছিল, তেমনি এই কার্বনের ডেফিসিয়েন্সি মেটাতে এই বন্ড এখানে এলো। তোমাদের খাতার রিং গুলো তো ছোট রিং হবে, তোমরা অ্যারোটা বাইরের দিক দিয়েও দেখাতে পারো, সেটা কোনো ব্যাপার নয়, শুধু এই বন্ডে নিয়ে আসবে। যখন ইলেকট্রনকে বন্ডে নামাচ্ছ, অ্যারো যেন বন্ডের মাঝখানে এসে শেষ হয়, বন্ডের মাঝখানে এসে শেষ হয়। আবার যখন কোনো অ্যাটমে তুলছো, তখন যেন অ্যাটমটাতে এসে শেষ হয়। হাতের উপর কন্ট্রোল নিয়ে আসবে, না তো কিন্তু ধরে নেওয়া হবে তুমি ভুল পিকচার ড্র করছো। যেখানে ইলেকট্রন যাচ্ছে সেখানে গিয়ে আরোকে শেষ করবে। তাহলে কি হলো, এই বন্ড তখন এখানে এলো এর ঘাটতিটা মেটাতে, ডেফিসিয়েন্সিটা মেটাতে। ওপরে কোনো চেঞ্জ নেই, যেমন ছিল এঁকে দিলাম। সময় আমাদের আজকের মতো বোধহয় শেষই হয়ে গেছে, তাও আমরা করে চলেছি। এটাও নিজের জায়গাতে আছে। এই বন্ডটা এখানে চলে এসছে, এই কার্বনটা লস। এর ঘাটতি মেটাতে আবার এই বন্ড এখানে এলো, রেজাল্ট উপরে কোনো চেঞ্জ নেই। এই ইলেকট্রনগুলো এখানে চলে আসায় ডাবল বন্ড এখানে হয়ে গেল, এই কার্বনটা লস। এইবার এর ঘাটতি মেটাতে এই ডাবল বন্ড এখানে চলে এলো। দেখো সব নিয়ারেস্ট পজিশনের মধ্যে হচ্ছে, আমি আবার বোঝাবো। যেই নাইট এখানে চলে এলো কার্বনের লস, তখন এই ইলেকট্রনগুলো এখানে এসে কার্বনের লসটা মেকআপ দিল, রেজাল্ট যেমন আমরা বলেছি। স্ট্রাকচারের নাম্বার বুঝে নাও, আর কোথাও কোনো চেঞ্জ হয়নি, শুধু রিংয়ের পাই বন্ডগুলো এক এক ঘর করে সরে গেছে। তাহলে খেয়াল রাখো, ফার্স্ট অ্যান্ড এই স্ট্রাকচারে দুটো অ্যারো, 1 2 1 2, বাকি সব দুটো মাঝের দুটো স্ট্রাকচারে একটা করে অ্যারো। কি হচ্ছে আবার বলি, অক্সিজেন ইলেকট্রন নিয়ে নিল, কার্বনের লস সেটা মেটাতে এই পাই বন্ড সিসি বন্ডে চলে এলো। দিস ইজ আওয়ার রেজাল্ট। এই যে লসটা হলো সেটা মেটাতে এই পাই বন্ড এই সিসি বন্ডে চলে এলো, দিস ইজ দ্য রেজাল্ট। এই যে লস হলো সেটা মেটাতে এই পাই বন্ড এখানে চলে এলো। এর যে লস হলো নিয়ারেস্ট পাই বন্ড চলে এলো, এটা নেমে গেল। যা হচ্ছে নিয়ারেস্ট পজিশনে, ইলেকট্রন অ্যাটমে উঠলো, বন্ড এখানে এলো। হাইব্রিড স্ট্রাকচার, রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। এই হলো সিগমা স্কেলিটন, ডাবল সিঙ্গেল মানে পার্সিয়ালি ডাবল, সিঙ্গেল ডাবল পার্সিয়ালি ডাবল। রিংয়ের ভেতরে প্রতিটি সিসি বন্ড কখনো ডাবল কখনো সিঙ্গেল মানে পার্সিয়ালি ডাবল। এই পজিশনটা মানে এইটা, এই পজিশনটা মানে এইটা, আর এই পজিশনটা মানে এইটা, প্রত্যেকেই কখনো প্লাস কখনো নিউট্রাল, মানে সবাই পার্সিয়ালি প্লাস। অক্সিজেনটা কখনো নিউট্রাল কখনো মাইনাস, পার্সিয়ালি মাইনাস।
এই হলো বেঞ্জালডিহাইডের রেজোনেন্স স্ট্রাকচারস অ্যান্ড রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। বোর্ড থেকে তোমরাকে খাতায় তুলে নাও। এবার কমন বিষয়গুলো আসবে। কার স্ট্রাকচার ড্র করা হলো? অ্যালডিহাইডের। কখন? যখন সে বেঞ্জিন রিং এর সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড। খেয়াল কি করলাম? হাইব্রিডের দিকে তাকিয়ে ভাবো, খেয়াল কি করলাম? রিং থেকে গ্রুপের দিকে ইলেকট্রনের ফ্লো বাই রেজোনেন্স। দেখো রিং এ পজিটিভ পজিশনস ক্রিয়েট হয়েছে, মানে রিং এর ইলেকট্রন লস। গ্রুপ পার্সিয়ালি নেগেটিভ হয়েছে, মানে গ্রুপের ইলেকট্রন গেইন। এই যে গ্রুপের অক্সিজেন নেগেটিভ, কারণ আমি বলবো ওভারঅল গ্রুপের গেইন, এটা আমার গ্রুপ। আর রিং এ এই যে পজিটিভ, মানে ওভারঅল রিং এর লস। তাহলে এখানে আগে দেখা এক্সাম্পল গুলোর উল্টো ব্যাপার হলো, যে কারণে এই পিকচারটা ওই পিকচারগুলোর সঙ্গে মিললো না। ওখানে যেভাবে ড্র করছিলাম এখানে সেভাবে মিললো না। কেন মিললো না? এখানে উল্টো গল্প চলছে। এখানে এখানে আদার স্ট্রাকচারাল পার্টস থেকে গ্রুপের দিকে ইলেকট্রন যাচ্ছে, এখানে গ্রুপের দিকে যাচ্ছে ফ্রম আদার স্ট্রাকচারাল পার্টস। মানে বুঝতেই পারছো, ইলেকট্রন অ্যাট্রাক্টিং গ্রুপ বাই রেজোনেন্স। এদেরকেই আমরা একটু পরে মাইনাস আর গ্রুপ বলে লিস্ট করব। ঠিক আছে, দেখো অ্যালডিহাইড দেখা হয়ে গেল। এবার যদি ভাবো এই বন্ডটা ভ্যাকেন্ট আঁকতাম আমরা, খুব মন দিয়ে বোঝো। এই ভ্যালেন্সিটা খালি রেখে দিয়ে যদি পিকচারগুলো ড্র করি, কিছু যায় আসে কি? বলো না স্যার, আসে না। কারণ যে ভ্যালেন্সিটা আপনি খালি রাখছেন সেটা একটা সিগমা বন্ড, and sigma skeleton does not take part in resonance. তার মানে এই স্ট্রাকচারাল পার্ট যতটা বোর্ডে দেখছো, আপাতত আমি ফার্স্ট আর দুটো মুছেই দিলাম, আবার একটু পরে দিয়ে দেব। এই স্ট্রাকচারাল পার্ট যত কম্পাউন্ডে থাকবে, আমি আশা করে নিচ্ছি তোমরা সবাই সবগুলোর রেজোনেন্স স্ট্রাকচার ড্র করতে পারবে। উদাহরণ দেখাই। আগে আরো দুটো আবার ফেরত দিয়ে দিলাম। যদি এখানে কোনো অ্যালকাইল গ্রুপ থাকতো, অর্থাৎ সি ডাবল বন্ড যার দুটো হাতেই কার্বন, মানে কিটো, বুঝতেই পারছো, কিটো বন্ড সিওআর, কিটোন, তাদের ক্ষেত্রেও হতো। আর ইকুয়াল টু তুমি মিথাইল ভেবে নিতে পারো, CH3 বসিয়ে। স্ক্রিনশট নিয়ে নাও। অবশ্যই তখন সে আর বেঞ্জালডিহাইড নয়। যদি এটা মিথাইল হয় তখন তার নাম হতো অ্যাসিটোফেনন। CH3COPH, তার নাম অ্যাসিটোফেনন। মনে রাখবে, একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড যার নাম তোমার জানা থাকা উচিত। আমি এঁকে দিলাম এখানে, খাতায় লিখে নাও। একটা কিটোন যার একটা ভ্যালেন্সি CH3 আর একটা ভ্যালেন্সিতে ফিনাইল গ্রুপ, তাকে বলছে অ্যাসিটোফেনন। তাহলে এখানে আর এর জায়গা আছে CH3, আর কিছুই নয়। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। যদি আর এর জায়গায় বন্ড OH থাকতো, তাহলে হয়ে যেত কার্বক্সিলিক অ্যাসিড। তাতেও একই বিষয়। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। যদি এই এইচটার জায়গায় কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ থাকতো, যাকে আমরা বলি এস্টার বন্ড COOR, কোন একটা এস্টার, তাহলেও একই বিষয় হতো। তাই স্টার হয়ে গেল। এবার মন দিয়ে দেখো, এটাকে মুছে দিয়ে আগে কমন স্ট্রাকচারাল পার্টটা রেখে দিলাম। কমন স্ট্রাকচারাল পার্টটা রেখে দিলাম।
কার্বনের জায়গায় নাইট্রোজেন, আর একটা কোঅর্ডিনেট ও। কোঅর্ডিনেট ও মানে যে দিয়েছে সে প্লাস, যে পেয়েছে সে মাইনাস। তোমরা হ্যাঁ স্যার বুঝেছি। নাইট্রো গ্রুপ, নাইট্রো গ্রুপকে আমরা এভাবেও দেখাতে পারি, আবার এভাবেও দেখাতে পারি। কারণ N2O একটা কোঅর্ডিনেট বন্ড আছে, কারণ HNO3 তে আমরা সেটা দেখে নিয়েছি, অক্টেট এক্সপান্ড করতে পারবে না বলে একটা বন্ডকে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে হয়। নাইট্রোজেন একাই নিজের এক জোড়া ইলেকট্রন দেয়। তাহলে যদি নাইট্রো গ্রুপ থাকতো তাতেই বা কি যায় আসে? এটা সি না এন না অন্য কোনো অ্যাটম, তাতে কিছুই যায় আসে না। যথারীতি অক্সিজেন ইলেকট্রন নিল, এখান থেকে বন্ড এসে সেই ডেফিসিটটা পুরো করলো। তাহলে সি এর জায়গায় এন, আর কোঅর্ডিনেট বন্ডটার জন্য সব স্ট্রাকচারেই এন প্লাস ও মাইনাস তো থাকবেই, কারণ বন্ডটা তো সেই কোঅর্ডিনেটই আছে। বলে বাকি তো সব বুঝলাম, হাইব্রিডটা তো বুঝলাম না। দেখো, এই দুটো বন্ডের মধ্যে কোনটা কোঅর্ডিনেট আর কোনটা ডাবল সেটা তো বোঝা মুশকিল। আমি যদি এভাবে বলি, ধরো এভাবে বলি যে বাবু এইটা কোঅর্ডিনেট বন্ড আর এইটা ডাবল বন্ড, তাতে কি কিছু যায় আসে? আসে না। অর্থাৎ যে কোনো একটা এনো বন্ড কোঅর্ডিনেট হবে, যে কোনো একটা এনো বন্ড ডাবল বন্ড হবে, কারণ দুটোই যা খুশি হতে পারে, কোনোটা কোঅর্ডিনেট কোনোটা ডাবল। তো তাহলে যদি আমি এই রকম ভাবি, তখন তো আমি এই দিকে আরো দিক দেব। এই যে অক্সিজেন পাই ইলেকট্রন নিল, নাইট্রোজেনের ডেফিসিট হলো, বন্ড এলো। ক্লিয়ার? তার মানে আমি বলবো এই যে দুটো ও, এরও ইলেকট্রন আছে, এরও ইলেকট্রন আছে, এও ইলেকট্রন অ্যাট্রাক্টিং, ও তাই। তাহলে আমার যে কোনো ওটাই ডাবল বন্ড হতে পারত, এই দিকের ওটাও ডাবল বন্ড হতে পারত, যেটা আমরা প্রথমে এঁকেছিলাম। এই দিকের ওটা যদি ডাবল বন্ড হতো তাহলে ডট ডট দিয়েছি, পার্সিয়াল ডাবল, যেটা প্রতিটি ছবিতে আছে। আবার যদি এদিকের ওটা ডাবল বন্ড হতো, তাহলে এইরকম ভাবে ছবিটা আঁকা শুরু হতো, কিন্তু বাকি ছবিগুলো তো একই হতো। শেষে গিয়ে আবার যথারীতি সব ঠিকঠাক হতো। ভালো করে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে, আমি বেশি কথা বলে লাভ নেই। দেখে নাও, তাহলে যে কোনো এনো বন্ডই ডাবল বন্ড হতে পারতো, তাহলে যে কোনো এনো বন্ড থেকেই ওই ইলেকট্রন অ্যাট্রাকশনটা হতে পারতো, তাই দুদিকটাই পার্সিয়াল। এই হলো বন্ড এনো2 গ্রুপ প্রেজেন্ট থাকলে রেজোনেন্স স্ট্রাকচার। নেক্সট, বন্ড SO3H। বন্ড SO3H কে আমরা বলি সালফোনিক অ্যাসিড গ্রুপ। যেমন বন্ড COOH কে বলি কার্বক্সিলিক অ্যাসিড, তেমনি বন্ড SO3H কে বলি সালফোনিক অ্যাসিড। তাহলে সালফোনিক অ্যাসিড গ্রুপ থাকলে কি হতো? এর নাম বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে SO3H গ্রুপের বন্ডিং দেখি, সালফারের ভ্যালেন্সি হাইয়েস্ট ভ্যালেন্সি 6, সেই হিসাবে এই 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 OH বন্ডটা আয়োনাইজেবল, যেমন কার্বক্সিলিক অ্যাসিডের OH বন্ডটা আয়োনাইজেবল, তেমনি SO3H এর OH বন্ডটা আয়োনাইজেবল। দেখো, যে স্ট্রাকচারাল পার্টটার কথা বলা হয়েছিল, সেই স্ট্রাকচারাল পার্টটা এই রকম দেখতে ছিল, যেটা NO2 তে এই রকম হয়ে গেছিল, কারণ এই পার্টটাতেই
ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল এই কনজুগেশনটা ছিল। তাহলে এন এর জায়গায় যদি এসও থাকে তাহলে তো আমরা ওই স্ট্রাকচারাল পার্টটা পাচ্ছি রে বাবা। তাহলে সেই একই তো বিষয়, শুধু এখানে আরেকটি ডাবল বন্ডও আছে, একটা ওইচ আছে। এরা দুজন আপাতত নীরব দর্শক হয়ে বসে থাকুক, আমরা যেমন ভাবে শিখেছি তেমন করি। পাই বন্ডিং ইলেকট্রন অক্সিজেন নিল, এই ডাবল বন্ড সালফারের ঘাটতি মেটাতে এখানে এলো, বাস। তারপরে যথারীতি যেমন ভাবে ইলেকট্রনের মুভমেন্ট হতে থাকে। এই হলো গল্প, ডাবল বন্ড ও মাইনাস, বাকি যা ছিল ইনট্যাক্ট। হাইব্রিড স্ট্রাকচার। এই হলো সিগমা স্কেলিটন। সিগমা স্কেলিটন টু করেছি, বাকি করছি। এবার খেয়াল করো, এস এর সাথে যদি এই ওটা ডাবল বন্ডে আছে, তাহলে এস এর সাথে তো এই ওটাও ডাবল বন্ডে আছে, এইটা। তাহলে কোন স্টুডেন্ট এই অক্সিজেনকে ইলেকট্রন ড্র না করিয়ে এই অক্সিজেনকেও ইলেকট্রন ড্র করিয়ে রেজোনেন্স দেখাতেই পারে। তাতেও সেই সালফারেরই ডেফিসিয়েন্সি, তাতেও সেই রিংয়ের ইলেকট্রনের এইখানে ফ্লো। তাহলে তফাৎ কোথায় হচ্ছে না, এই ও এর জায়গায় এই ওকে দেখিয়ে সে পিকচার ড্র করছে, অর্থাৎ তার এই ওটা অল টাইম ডাবল বন্ড থেকে যাচ্ছে, এই ওটা মাইনাস থেকে যাচ্ছে, শেষে এটা থেকে ইলেকট্রন ফেরত আসবে এখানে। অতএব আমরা কনক্লুড করব, ছবিটা যেমন ছিল আগের মতো করে দিলাম। আমরা কনক্লুশন ড্র করব কি, দুটো এসও বন্ডই রিং এর সাথে কনজুগেশনে আছে, অতএব দুজনেই রেজোনেন্স করতে পারে, দুজনকে ধরেই রেজোনেন্সটা দেখানো যেতে পারে, বাকি পার্টটা তো আমরা জানি। তাহলে এই ও কখনো নিউট্রাল কখনো নেগেটিভ, পার্সিয়ালি নেগেটিভ, এই অক্সিজেনও কখনো নিউট্রাল কখনো নেগেটিভ, পার্সিয়ালি নেগেটিভ, আর যথারীতি বাকি সব স্ট্রাকচারের মতো রিংয়ের এই তিনটে পজিশন পার্সিয়ালি পজিটিভ। তাহলে আমাদের এখানে বন্ড SO3H দেখা হলো। এবার আমরা আসছি সায়ানাইড। আশা করছি এটা তোমাদের আঁকা হয়ে গেছে। সায়ানাইড, সায়ানাইড হলো বন্ড CN। দেখো বন্ড CN এ কেমন হবে। আমরা বেনজিন রিংয়ে একটা সায়ানাইড গ্রুপ অ্যাটাচ করলাম, নাম দিলাম সায়ানোবেনজিন। সায়ানোবেনজিন। তাহলে এখানে মোর ইলেকট্রোনেগেটিভ কে, মোস্ট ইলেকট্রোনেগেটিভ কে নাইট্রোজেন, যথারীতি নাইট্রোজেন ইলেকট্রন নিলেই কার্বনের লস, পাই বন্ড এই বন্ডে এসে কার্বনকে আরেকটা নতুন বন্ড রেস্টোর করালো। কার্বনের যেমন একটা ওল্ড বন্ড ব্রেক হলো, একটা নিউ বন্ড কার্বনের সঙ্গে ফর্ম হলো। রেজাল্ট, ট্রিপল বন্ডের জায়গায় এখন ডাবল বন্ড, একটা বন্ড নেই, নাইট্রোজেন ইলেকট্রন পেয়ে মাইনাস, যথারীতি রিংয়ের এই পজিশনটারই ইলেকট্রন লস। মানে এখানটার গল্পটা একই রকম চলবে। এখানে প্লাস, এই ঘাটতি মেটাতে এখানে বন্ড করলো, এখানে প্লাস, সেই ঘাটতি মেটাতে এখানে এলো, এখানে প্লাস। এবার দেখি কি হয়। এই ঘাটতিটা মেটাতে এই ইলেকট্রন গুলো এখানে নামলো, যেই না নেমে গেল কার্বনের আবার লস হয়ে গেল, নাইট্রোজেন তখন আবার পাই বন্ডটাকে রেস্টোর করলো, যে পাই বন্ডটা শুরুতে ভেঙে গেছিল। যথারীতি আবার সায়ানাইড গ্রুপ ফেরত চলে এলো। হাইব্রিড স্ট্রাকচার,
দুটো বন্ড অল স্ট্রাকচারে ইনট্যাক্ট আছে, কিন্তু কখনো ট্রিপল কখনো ডাবল বলে ডাবল আর ট্রিপলের মাঝামাঝি। দেখো দুটো অল স্ট্রাকচারে ইনট্যাক্ট আছে, কিন্তু কখনো ট্রিপল কখনো ডাবল বলে ডাবল আর ট্রিপলের মাঝামাঝি। কখনো নিউট্রাল কখনো নেগেটিভ, পার্সিয়ালি নেগেটিভ, আর রিং এর তো ওই পজিশনগুলোই প্লাস ডেল। নাইট্রোজেনের লোন পেয়ারটা সব স্ট্রাকচারেই কিন্তু আছে, এখানে শো করা হয়নি। লোন পেয়ারটা সমেত আরেকটা এক্সট্রা পেয়ার পেয়ে মাইনাস হয়েছে। লোন পেয়ারটা যাবে কোথায়? লোন পেয়ারটা আছে, আবার এক্সট্রা পেয়ারটা যখন আবার বন্ড ফরমেশনে লেগে গেল তখন শুধু সেই লোন পেয়ারটা তো সেই আছে। তাহলে সায়ানাইড। এই সবগুলো গ্রুপে আমরা কমন বিষয় এটাই পেলাম যে এরা সবাই রেজোনেন্স দিয়ে ইলেকট্রন ড্র করছে ফ্রম আদার স্ট্রাকচারাল পার্টস। তাহলে আমরা বলতে পারি এরা সব মাইনাস আর গ্রুপ। রেজোনেন্স করে করে আমরা মেসোমারিজম নামটা তো ভুলেই গেছি। রেজোনেন্সকে তো আমরা মেসোমারিজমও বলি। সেই হিসাবে কিন্তু প্লাস আর গ্রুপ যারা, তারাই প্লাস এম গ্রুপ। রেজোনেন্স ইকুইভ্যালেন্ট টু মেসোমারিজম। তাহলে রেজোনেন্সের মাধ্যমে যারা ডোনার অর্থাৎ প্লাস, তারা মেসোমারিজমের ডোনার। তেমনি যারা মাইনাস আর, তারাই মাইনাস এম গ্রুপ। এটা মনে রেখো, একই বিষয়। তাহলে এরা সবাই আদার স্ট্রাকচারাল পার্ট থেকে ইলেকট্রন ড্র করে। এই দেখো সবার স্ট্রাকচারে রিং পার্সিয়ালি পজিটিভ, আদার স্ট্রাকচারাল পার্ট পজিটিভ হয়ে গেছে, গ্রুপ নেগেটিভ হয়ে বসে আছে, মানে গ্রুপ নিজে ড্র করে নিয়েছে। তাই উইথড্রয়িং গ্রুপগুলোকে থ্রু রেজোনেন্স বলছি মাইনাস আর। কাদের মাইনাস আর গ্রুপ বলে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থ্রু রেজোনেন্স। এরাই মাইনাস আর और মাইনাস এম। সমস্যা এটাই, আমরা রেজোনেন্স পুরোটা কভারেজ এখনো দিতে পারিনি। যদিও ওই ক্লাসটাকে যথেষ্ট লেন্দি করা হলো, তাও আমরা শেষ করতে পারলাম না। তাই আজকের ক্লাসটা আমরা শিখছি রেজোনেন্স পার্ট বি বলে। আশা করছি নেক্সট ক্লাসে অবশ্যই রেজোনেন্সের বিষয়টা শেষ হবে। এবং আমি মনে করিয়ে দিই, আমি এখনো বলিনি যে আমরা আছি ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টেবিলিটি অফ রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটস। আমরা ওখানেই আসছি, আর ওখানে আসার জন্য রেজোনেন্সটা শিখছি। ধৈর্য ধরে একে শিখে শেষ করি, ধৈর্য ধরে প্র্যাকটিস করি, স্ট্রাকচারগুলো ড্র করাই। আর বলে দিই, যেমন আমরা প্লাস আর গ্রুপকে লজিক্যালি আইডেন্টিফাই করা শিখলাম, প্লাস আর গ্রুপকে কি করে লজিক্যালি আইডেন্টিফাই করছি না, গ্রুপ যেখানে বন্ডেড, সে ডিরেক্টলি বন্ডেড অ্যাটমটা, গ্রুপের ডিরেক্টলি বন্ডেড অ্যাটমটা লোন পেয়ার অর নেগেটিভ চার্জ ক্যারি করছে, সেই ইলেকট্রনগুলোই রিংয়ের আদার স্ট্রাকচারাল পার্টের দিকে ফ্লো করছে। ইলেকট্রন অ্যাট্রাক্টিং গ্রুপ কি করে বুঝবো? ইলেকট্রন অ্যাট্রাক্টিং গ্রুপে ডিরেক্টলি বন্ডেড অ্যাটমটা ওই ধরনের লোন পেয়ার বা নেগেটিভ চার্জ ক্যারি করবে না। এখানে সবগুলোতে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আবার সে কোনো মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে মাল্টিপল বন্ডে অ্যাটাচ থাকবে, যাতে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইলেকট্রন ড্র করা শুরু করে দেবে। মোর ইলেকট্রোনেগেটিভ, ইএন মিন্স ইলেকট্রোনেগেটিভ। দেখো কার্বন কন্টেনিং গ্রুপগুলো দেখো। প্রথম কথা, রিংয়ের সাথে, বা তুমি ভাবতে পারো এনি আদার স্ট্রাকচারাল পার্টের সাথে, ধরো একটা সি ডাবল বন্ড সি, তার সাথে ডিরেক্টলি বন্ডেড অ্যাটমটা লোন পেয়ার বা নেগেটিভ চার্জ তো ক্যারি করছেই না, উপরন্তু সে একটা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে মাল্টিপল বন্ডে অ্যাটাচড, যার দরুন ওর দিকে ইলেকট্রন ফ্লো শুরু হয়ে যাচ্ছে। সবগুলো স্ট্রাকচার যা যা আমরা ড্র করলাম, স্ক্রিনশট নিলাম, সবগুলোতেই খেয়াল করো সি
ডিরেক্টলি বন্ডেড অ্যাটমগুলো বলছি, এন, এস, এরা কেউ নিজে লোন পেয়ার ক্যারি করেনি। নর্মালি নাইট্রোজেনের 3টে ভ্যালেন্সি হয়, বোঝো, শেষ সময় অধৈর্য হয়ে গেছো তাও ধৈর্য রাখো। নর্মালি নাইট্রোজেনের 3টে ভ্যালেন্সি হয়, একটা লোন পেয়ার হয়। সে সময় নাইট্রোজেন যখন ডিরেক্টলি বন্ডেড হয় আমাদের মাইন্ড যেন বলতে চায় লোন পেয়ার আছে, এখানে নেই, এখানে নেই, এখানে ওই লোন পেয়ারটাকেও সে ইউজ করে দিয়েছে এই কাজে, তার দরুন সে আবার হয়ে আছে প্লাস। লোন পেয়ারটা তো নেই, নাইট্রোজেন নিউট্রালও থাকতে পারেনি, ওই লোন পেয়ারটা নেই বলেই নিউট্রাল থাকতে পারেনি, একই কথা। তাই NO2 তে সাবধান, এন এর লোন পেয়ারটা নেই, বরং সে আবার একটা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেনের সঙ্গে মাল্টিপল বন্ডে অ্যাটাচড, যে কনজুগেশনটাকে পুরো নিজের দিকে ড্র করছে। সালফার অক্সিজেনের মতো নরমালি লোন পেয়ার ক্যারি করা উচিত, কিন্তু এটাতে নেই, ও হাইয়েস্ট ভ্যালেন্সি অ্যাপ্লাই করে বসে আছে। সালফারের আউটার মোস্ট সেলে 6টা ইলেকট্রন 6টাই বন্ডিং এ লেগে বসে আছে, 1 2 3 4 5 6। সালফারের লোন পেয়ার বেঁচে নেই, উপরন্তু মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে অ্যাটাচড হয়ে বসে আছে। এই যে কন্ডিশন গুলো দেখলে বুঝলে, এই অবস্থাগুলো দেখলেই বুঝবে এরা মাইনাস আর গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থ্রু রেজোনেন্স। আর লেন্দি না করে রেজোনেন্স ক্লাস পার্ট বি আমরা আজ এখানেই শেষ করে দিলাম। আশা করছি নেক্সট ক্লাসে আমরা রেজোনেন্স শেষ করে এই বিষয়টাতে আরো এগিয়ে যেতে পারবো। আজকের ক্লাস এখানেই শেষ।